হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের এই চ্যানেলে। আজকে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের অর্থাৎ ক্লাস 10 এর চ্যাপ্টার নম্বর 7 বা পরমাণু নিউক্লিয়াসের ভিডিও নম্বর 11 বা পার্ট 11, আর এটাই কিন্তু এই চ্যাপ্টারের শেষ ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা পড়ব নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন সম্বন্ধে, এবং নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কেন ঘটে, কিভাবে ঘটে, সম্পূর্ণ প্রক্রিয়া পড়ব। যত রকম বিক্রিয়া আছে, সূর্যে কিরকম নিউক্লিয় সংযোজন ঘটে, অন্য গ্রহে কিভাবে বিক্রিয়াগুলো হয়, সমস্ত কিছু তথ্য আলোচনা করব, এবং সেই সঙ্গে যত রকম প্রশ্ন হতে পারে সমস্ত রকম প্রশ্ন এবং তার উত্তরও কিন্তু সঙ্গে সঙ্গে আমি বলে দেবো। তাই তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। দেখো, তো আজকের বিষয় হচ্ছে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। এর আগের ভিডিওতে মানে 10 নম্বর ভিডিওতে আমরা কি পড়েছিলাম? নিউক্লিয় বিয়োজন বা নিউক্লিয়ার ফিশন। এটা নিউক্লিয়ার ফিউশন। তো বিয়োজন সংযোজন, তো এই দুটো কি বিপরীত বিক্রিয়া? চলো সংখ্যাটা প্রথমে দেখে নিই। দেখো, নিউক্লিয় সংযোজন কাকে বলে? যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা পরমাণুর নিউক্লিয়াস সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং সেই সঙ্গে বিপুল পরিমাণ নিউক্লিয় শক্তি নির্গমন ঘটে, সেই নিউক্লিয় বিক্রিয়াকে কি বলা হয়? নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। এবার এখান থেকে দুটো তথ্য পাচ্ছি আমরা। নিউক্লিয় বিয়োজন আমরা কি পড়েছিলাম? নিউক্লিয় বিক্রিয়া। আর নিউক্লিয় সংযোজন আমরা কি পড়লাম? নিউক্লিয় বিক্রিয়া। তো তার মানে নিউক্লিয় বিয়োজন এবং নিউক্লিয় সংযোজনের একটা সাদৃশ্য কি হচ্ছে? একটা সাদৃশ্য হচ্ছে যে উভয় প্রকার বিক্রিয়াই হলো নিউক্লিয় বিক্রিয়া। 1 নম্বর। 2 নম্বর, নিউক্লিয় বিয়োজনে আমরা কি দেখেছিলাম? হচ্ছে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এখানে আমরা দেখলাম যে হচ্ছে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তার মানে এটাও কিন্তু আরেকটা সাদৃশ্য। বোঝা গেছে? প্রথম প্রশ্ন কি আসছে যে নিউক্লিয় বিয়োজন এবং নিউক্লিয় সংযোজনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো বা সাদৃশ্য কি? তাহলে কি বলবো? উভয় প্রকার বিক্রিয়াই হলো নিউক্লিয় বিক্রিয়া, এবং 2 নম্বর, উভয় প্রকার বিক্রিয়াতে বিপুল পরিমাণ নিউক্লিয় শক্তি নির্গমন ঘটে বা উৎপন্ন হয়। বোঝা গেছে? নোট ডাউন করে নাও। ঠিক আছে। এবার আমরা নিউক্লিয় বিয়োজনে কি দেখেছিলাম? নিউক্লিয় বিয়োজন বা নিউক্লিয়ার ফিশন আমরা কি দেখেছিলাম? যে একটা ভারী নিউক্লিয়াস কি হচ্ছিল? ইউরেনিয়াম বা এর মধ্যে কোনো ভারী নিউক্লিয়াস কি হচ্ছিল? দুটো হালকা নিউক্লিয়াসে ভেঙে যাচ্ছিল, এবং তার ফলে উভয় নিউক্লিয়াসটা স্থায়িত্ব লাভ করছিল, এবং তার সঙ্গে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছিল, যে সমস্ত আমরা ক্যালকুলেট করেছিলাম। আচ্ছা, এবার নিউক্লিয় সংযোজন, এটাতে কি হচ্ছে? দেখো, সংজ্ঞা অনুযায়ী আমরা পাচ্ছি একদম বিপরীত ঘটনা ঘটছে। এখানে কি হচ্ছে? একাধিক হালকা নিউক্লিয়াস, এটা দুটো হতে পারে, 3টা হতে পারে, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, ওরা ডিটেলসে পড়বো। একাধিক হালকা নিউক্লিয়াস কি হচ্ছে? সংযুক্ত হচ্ছে, এবং এর ফলে ভারী নিউক্লিয়াস গঠিত হচ্ছে, এবং এর সঙ্গে কিন্তু শক্তি উৎপন্ন হচ্ছে। তার মানে এবার সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে নিউক্লিয় সংযোজন কি নিউক্লিয় বিয়োজনের বিপরীত প্রক্রিয়া, বা নিউক্লিয় বিয়োজনকে নিউক্লিয় সংযোজনের বিপরীত প্রক্রিয়া বলা হয় কেন? একই রকম। তখন তোমাকে এটাই বলতে হবে যে নিউক্লিয় বিয়োজনে একটি ভারী নিউক্লিয়াস বিয়োজিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস দুটি বা তার হচ্ছে সমসংখ্যক হালকা নিউক্লিয়াস বিয়োজিত হয়, কিন্তু নিউক্লিয় সংযোজনের বিপরীত ঘটনা ঘটে, অর্থাৎ একাধিক হালকা নিউক্লিয়াস সংযোজিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠিত হয়। সেই জন্য নিউক্লিয় বিয়োজন এবং নিউক্লিয় সংযোজন হলো সম্পূর্ণ বিপরীত দুটি নিউক্লিয় বিক্রিয়া। ক্লিয়ার ব্যাপারটা? দুটো প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে দেখো একটা কথা লেখা আছে যে হালকা পরমাণু নিউক্লিয়াস সংযোজিত হচ্ছে। তো হালকা পরমাণু কেন হচ্ছে? এটা একটা প্রশ্ন। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এরা সংযোজিত কেন হবে? ঠিক আছে, মানে নিউক্লিয় সংযোজন কেন ঘটে? নিউক্লিয় সংযোজন কেন ঘটে? আমরা দুটো নিউক্লিয়াসকে সংযোজিত করে দিলাম, সেটা কি হচ্ছে সঙ্গে সঙ্গে কি যুক্ত হয়ে যাবে বা নিউক্লিয় সংযোজন ঘটবে? তো এটাই প্রশ্ন যে নিউক্লিয় সংযোজন কেন ঘটে। তাহলে তার উত্তরে কি বলবো ভাবো তো। নিউক্লিয় বিয়োজন পড়ার সময় আমি কি বলেছিলাম? যে নিউক্লিয় বিয়োজন কেন ঘটে? কারণ হচ্ছে যে নিউক্লিয় বিয়োজনের ফলে উৎপন্ন নিউক্লিয়াসের কি হয়? নিউক্লিয়াসগুলোর বন্ধন শক্তি কি হয়? অনেক বেড়ে যায়, তার ফলে সেই নিউক্লিয়াসগুলো আগের তুলনায় বেশি স্থায়িত্ব লাভ করে। তো নিউক্লিয় সংযোজনও কিন্তু একই রকম ঘটনা ঘটে। নিউক্লিয় সংযোজনের ফলে যে হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে যে ভারী নিউক্লিয়াস গঠিত হচ্ছে,
সেই ভারী নিউক্লিয়াসটা কিন্তু স্থায়িত্ব লাভ করে। তো তার মানে নিউক্লিয় সংযোজন কেন ঘটে তার উত্তর কি বলবো, বা নিউক্লিয় সংযোজন ঘটার মূল কারণ কি? সংযোজিত বা উৎপন্ন নিউক্লিয়াসের স্থায়িত্ব লাভ। ঠিক আছে, এটা 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল যে নিউক্লিয় সংযোজনের মূল কারণ কি? উত্তর হচ্ছে নিউক্লিয়াসের স্থায়িত্ব লাভ। এবার 2 নম্বরের জন্য দিলে কি বলবে, এটাকে একটু ব্যাখ্যা করতে হবে যে এটা কিন্তু আমি 9 নম্বর ভিডিওতে গ্রাফের মাধ্যমে বুঝিয়েছিলাম। ঠিক আছে, তো সেটা হচ্ছে করেসপন্ডিং বলছি যে নিউক্লিয়াসের স্থায়িত্ব কেন বেশি ঘটে। তার কারণ সেখানে আমরা দেখেছিলাম যে হালকা যে নিউক্লিয়াস গুলো আছে তারা কিন্তু অস্থায়ী প্রকৃতির হয়, কারণ তাদের বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন কম হয়। এবার তারা কি করে, নিজেদের বন্ধন শক্তি বৃদ্ধি করার জন্য কতকগুলো হালকা নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত হয় এবং অপেক্ষাকৃত একটা ভারী নিউক্লিয়াস গঠিত হয়, যার বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন অনেক বেশি। ঠিক আছে, তো কেন ঘটে নিউক্লিয় সংযোজন, এটাকে 2 নম্বরের জন্য বললে তোমাকে এটাই বলতে হবে যে হালকা নিউক্লিয়াস গুলির বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন খুবই কম হয়, তারা খুবই অস্থায়ী প্রকৃতির হয়। এই জন্য একাধিক হালকা নিউক্লিয়াস পরস্পরের সঙ্গে সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে, যার বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন অনেক বেশি হয়, অর্থাৎ যে নিউক্লিয়াসের স্থায়িত্ব অনেক বেশি হয়। তো এই নিউক্লিয়াসের স্থায়িত্ব লাভের জন্যই নিউক্লিয় সংযোজন ঘটে। ক্লিয়ার? এটাকে তুমি নিজের ভাষাতে লিখে নাও। তাহলে 3 নম্বর প্রশ্ন একটা হয়ে গেল, নিউক্লিয় সংযোজন কেন ঘটে। বোঝা গেছে? আচ্ছা, যেমন এটাকে তুমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পারি। যেমন ধরো হচ্ছে দুটো ডয়টেরিয়াম, ঠিক আছে, দুটো ডয়টেরিয়াম নিউক্লিয়াস যদি সংযোজিত হয়, তো ডয়টেরিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত ছিল? 1.1 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো এটা কিন্তু নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হিসাবে খুবই কম। 1.1 হচ্ছে সব থেকে কম বন্ধন শক্তিযুক্ত নিউক্লিয়াস ডয়টেরিয়াম। এবার ডয়টেরিয়াম কি করতে চায়? স্থায়িত্ব পেতে চায়। তো এই স্থায়িত্ব পেতে গেলে কি করতে হবে? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বৃদ্ধি করতে হবে, মানে এই যে 1.1 মেগা ইলেকট্রন ভোল্ট আছে এই মানটাকে যথাসম্ভব বাড়িয়ে নিতে হবে। তো এর পক্ষে কিন্তু প্রচন্ড স্থায়িত্ব পাওয়া সম্ভব নয়, কারণ প্রচন্ড স্থায়িত্ব পেতে গেলে কিন্তু অনেকগুলো নিউক্লিয়াসকে একসঙ্গে যুক্ত করতে হবে, অনেকের সঙ্গে হচ্ছে বন্ধুত্ব করতে হবে, অনেককে হচ্ছে রাজি করাতে হবে যে আমরা একসঙ্গে যুক্ত হয়ে স্থায়িত্ব লাভ করব। এটা কিন্তু সম্ভব না। সেই জন্য ডয়টেরিয়াম কি দেখে যে হালকা মৌলগুলোর মধ্যে সব থেকে বেশি বন্ধন শক্তি কার? হিলিয়ামের। হিলিয়ামের বন্ধন শক্তি কত? মোটামুটি 7.6 মেগা ইলেকট্রন ভোল্ট। এটাও কিন্তু আমি 9 নম্বর ভিডিওতে আলোচনা করেছিলাম। ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কি করে আসলো ব্যাপারটা। এবার ডয়টেরিয়াম কি দেখলো যে এর বন্ধন শক্তি তো হচ্ছে খুবই কম, তো সেই জন্য এর স্থায়িত্ব খুবই কম। তাই এর নিজের স্থায়িত্ব বাড়ানোর জন্য কি করলো? দুটো ডয়টেরিয়াম নিউক্লিয়াস কি করলো? একসঙ্গে বন্ধুত্ব করলো, পার্টনারশিপ করলো, করে কি হলো? পরস্পর যুক্ত হলো এবং এর ফলে হিলিয়াম নিউক্লিয়াস গঠিত হলো, যার বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন অনেক বেশি। তার ফলে কি হলো? এরা এই দুটো নিউক্লিয়াসে কি হলো? স্থায়িত্ব লাভ করলো এবং পরিবেশে স্থায়ী রূপে বেঁচে থাকলো। ঠিক আছে, আর একটা কারণ আমরা ম্যাজিক সংখ্যাও পড়েছিলাম যে হিলিয়ামের প্রোটন সংখ্যাও 2, নিউট্রন সংখ্যাও কত হবে? 4-2 মানে 2, মানে হিলিয়ামের প্রোটন আর নিউট্রন দুটো সংখ্যাই হচ্ছে 2, আর 2 হচ্ছে একটা ম্যাজিক সংখ্যা। এই জন্য হিলিয়াম নিউক্লিয়াসের স্থায়িত্ব অনেক বেশি। তো তার মানে মোদ্দা কথা কি, যে নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে হালকা পরমাণুগুলো কোনো অংশগ্রহণ করছে। ঠিক আছে, এবার প্রশ্ন কি চলে আসছে? আরেকটা প্রশ্ন চলে আসছে যে নিউক্লিয় সংযোজনে হালকা পরমাণু কেন অংশগ্রহণ করে বা নিউক্লিয় সংযোজন কেন ঘটে। তখন আমরা কি বলবো? যে হালকা নিউক্লিয়াস গুলির বন্ধন শক্তি খুবই কম হয়, এদের স্থায়িত্ব খুবই কম, তাই এরা একত্রে সংযোজিত হয়ে হিলিয়াম বা এর মতো অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে, যার বন্ধন শক্তির পরিমাণ অনেক বেশি হয়, বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন বেশি হয়, স্থায়িত্ব অনেক বেশি হয়। সুতরাং নিউক্লিয়াসের স্থায়িত্ব লাভের জন্য বন্ধন হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা পুরোপুরি? দেখো, আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা হালকা মৌলগুলো যুক্ত হয়ে যে অপেক্ষাকৃত ভারী মৌল গঠন করছে, বন্ধন শক্তি বেড়ে যাচ্ছে, স্থায়িত্ব বেড়ে যাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু এই হালকা পরমাণুগুলোকে আমরা কি করে যুক্ত করব, তাই না? হালকা পরমাণুগুলোকে আমরা কিভাবে যুক্ত করতে পারি, এইটা হচ্ছে এবার ভাইটাল প্রশ্ন। যে আমরা কি হচ্ছে দুটো পরমাণুকে একটার পর একটা রেখে দিব, হয়ে গেল? একটা পরমাণুকে একটা হচ্ছে পাত্রের মধ্যে নিলাম, একটা ডয়টেরিয়াম নিউক্লিয়াসকে পাত্রের মধ্যে দিলাম, আর একটা ডয়টেরিয়াম নিউক্লিয়াসের মধ্যে রেখে দিলাম, দিয়ে হচ্ছে মুখটা বন্ধ করে ভালো করে ঝাঁকালাম, ওরা মিক্স আপ হয়ে গেল, নিউক্লিয় সংযোজন ঘটে গেল। এতটা কিন্তু সহজ নয় ব্যাপারটা কিন্তু অনেকটা জটিল ব্যাপার। ঠিক আছে, তো এবার আমি ধাপে ধাপে সেটা বোঝানোর চেষ্টা করছি
যে নিউক্লিয় সংযোজন কিভাবে ঘটানো হয়, মানে কিভাবে নিউক্লিয়াসগুলো সংযোজিত হয়, কিভাবে নিউক্লিয় সংযোজন ঘটে, কিভাবে ফিউশন ঘটে বা ঘটানো হয়, এবং তার শর্তগুলো কি কি। ঠিক আছে, তো দেখো হালকা নিউক্লিয়াস আমরা কেন নিব, তার আরেকটা কারণ হচ্ছে, দেখো সব থেকে হালকা নিউক্লিয়াস কি, হাইড্রোজেন। সব থেকে হালকা নিউক্লিয়াস হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, এবার দুটো নিউক্লিয়াসকে যখন আমি একসঙ্গে যুক্ত করতে যাব, ঠিক আছে, এটা একটা হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস, এটা একটা হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াসকে যখন আমি যুক্ত করতে যাব তখন কি হবে, এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। কেন, কেন আমি কিন্তু নিউক্লিয়াসগুলোকে নিউক্লিয়াসগুলোকে যুক্ত করতে যাচ্ছি। এবার নিউক্লিয়াসের আধান কি হয়, নিউক্লিয়াসের আধান পজিটিভ হয়, তাই না, ধনাত্মক হয়। নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক অংশ, নিউক্লিয়াসের আধান হচ্ছে ধনাত্মক। এবার যখনই আমি এই দুটো নিউক্লিয়াসকে হচ্ছে যুক্ত করতে যাব তখন কি হবে, এই দুটো নিউক্লিয়াস কিন্তু বিকর্ষণের জন্য কিন্তু যুক্ত হতে চাইবে না, বিকর্ষণের জন্য নিউক্লিয়াসগুলো কিন্তু সহজে যুক্ত হতে চাইবে না। তার কারণ এদের মধ্যে কি কি কাজ করবে, এদের মধ্যে হচ্ছে কুলম্বীয় বিকর্ষণ বল কাজ করবে, কুলম্বীয় বিকর্ষণ বল। ঠিক আছে, এবার নিউক্লিয় সংযোজনের জন্য হালকা মৌলই কেন উপযোগী, তার উত্তর হচ্ছে, দেখো হালকা মৌল হলে কি হবে, তার হচ্ছে পরমাণু ক্রমাঙ্কও কম হবে, ভর সংখ্যাও কম হবে। অর্থাৎ হালকা মৌলের নিউক্লিয়াসে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক কম হবে। এবার নিউক্লিয়াসের আধান, যে পজিটিভ আধান, তার জন্য দায়ী কে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউট্রন থাকে আর হচ্ছে প্রোটন থাকে। এবার নিউট্রন গুলো তো আধানবিহীন, প্রোটনের হচ্ছে চিহ্ন পজিটিভ, তো তার মানে নিউক্লিয়াসের যত আধান সেটার জন্য দায়ী কে, হচ্ছে প্রোটন। আর প্রোটনটাই কি, পরমাণু ক্রমাঙ্ক। তো তার মানে হালকা মৌলের কি হবে, পরমাণু ক্রমাঙ্ক কম হবে। তো পরমাণু ক্রমাঙ্ক কম হলে কি হবে, হালকা মৌলের নিউক্লিয়াসে কি হবে, প্রোটন সংখ্যা বা ধনাত্মক আধান সংখ্যা কম হবে। কিন্তু নিউক্লিয়াসে যদি ভারী হয় তো তাহলে কি হবে, সেই নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে প্রোটন সংখ্যা বা পজিটিভ আধান অনেক বেশি হবে। যেমন আমি যদি হচ্ছে ধরো হচ্ছে ইউরেনিয়াম নিই, তো তাহলে ইউরেনিয়ামের মধ্যে হচ্ছে কটা প্রোটন আছে, ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, 92। তার মানে ইউরেনিয়ামের মধ্যে হচ্ছে 92টা প্রোটন আছে, মানে 92টা হচ্ছে পজিটিভ আধান আছে। এবার যখন দুটো ইউরেনিয়ামকে আমি হচ্ছে সংযুক্ত করতে যাব তখন কি হবে, এই 92টা প্রোটন আর 92টা হচ্ছে প্রোটন, এর মধ্যে বিকর্ষণ বলের পরিমাণ কি হবে, এই হাইড্রোজেন পরমাণুর তুলনায় অনেক অনেক গুণ বেশি হবে। বোঝা গেছে ব্যাপারটা? তো সেই জন্য যদি প্রশ্ন করা হয় যে নিউক্লিয় বিয়োজনের জন্য হালকা পরমাণু বা হালকা পরমাণু নিউক্লিয়াসই কেন ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে যে যখন আমরা নিউক্লিয়াস দুটোকে হচ্ছে একসঙ্গে যুক্ত করতে চাইবো তখন আমাকে কিন্তু এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। মানে এই বিকর্ষণ বলকে হচ্ছে অতিক্রম করে আমাকে নিউক্লিয়াস গুলোকে যুক্ত করতে হবে। এবার হালকা মৌলের যেহেতু পরমাণু ক্রমাঙ্ক কম, তার মানে হচ্ছে হালকা মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা অনেক কম, তার ফলে এদের মধ্যে কুলম্বীয় বিকর্ষণ বল কি হবে, অপেক্ষাকৃত অনেক কম হবে। কম হলেও কিন্তু মানটা অনেক বেশি, সেটা আমরা দেখছি। কিন্তু যদি কোনো ভারী নিউক্লিয়াসকে আমরা সংযোজন প্রক্রিয়ার সাথে যুক্ত করতে চাই, তো ভারী নিউক্লিয়াস মানে কি, যার প্রোটন সংখ্যাও বেশি, তার মানে তার নিউক্লিয়াসে পজিটিভ আধান বা প্রোটন সংখ্যা অনেক বেশি। তো তার ফলে এই ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে কি হবে, হচ্ছে বিকর্ষণ বলের মান কি হবে, অনেক বেশি হবে, তাই না? বোঝা গেল ব্যাপারটা? এবার এই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে বেশি পরিমাণ কাজ করতে হবে বা আমাকে হচ্ছে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। বোঝা গেল ব্যাপারটা, যে কেন হচ্ছে হালকা মৌলেরই হচ্ছে নিউক্লিয় সংযোজন ঘটানো হচ্ছে। তো তার কমপ্লিট উত্তর কি হচ্ছে, একটা তো আগে বললাম যে হালকা মৌলের কি হচ্ছে বন্ধন শক্তি খুবই কম, তো স্থায়িত্ব লাভের জন্য তারা হচ্ছে ভারী নিউক্লিয়াসে পরিণত হতে চায় বন্ধন শক্তি বাড়ানোর জন্য। আর আমরা হচ্ছে হালকা নিউক্লিয়াসে কেন হচ্ছে সংযোজন দেখতে পাই বা সংযোজন ঘটে, তার কারণ হচ্ছে যে হালকা নিউক্লিয়াসের মধ্যে কুলম্বীয় বিকর্ষণ বলের পরিমাণটা অনেক কম, সেই জন্য নিউক্লিয় সংযোজনের জন্য হালকা নিউক্লিয়াসই কিন্তু উপযোগী। তো এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে নিউক্লিয় সংযোজনের জন্য হালকা নিউক্লিয়াস উপযোগী কিন্তু ভারী নিউক্লিয়াস উপযোগী নয় কেন? বোঝা গেছে প্রশ্নটা? এভাবে কিন্তু প্রশ্নগুলো লিখে রাখো এবং নিজেরা হচ্ছে আনসারগুলো রেডি করো। আমার যেটা বলছি সেটা একদম ডিটেল লিখতে হবে না, তোমরা নিজেদের চিন্তা ভাবনা দিয়ে নিজের ভাষা দিয়ে বক্তব্যগুলো মানে আনসারগুলো রেডি করে রাখো, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো হালকা নিউক্লিয়াস নিলাম যে তাদের কুলম্বীয় বল কম, সেই জন্য এবার হালকা নিউক্লিয়াসকে কিভাবে আমরা যুক্ত করব বা কিভাবে সংযুক্ত করব? একটা নিউক্লিয়াসের উপর একটা নিউক্লিয়াস চাপিয়ে দিব তাহলে কি হয়ে যাবে? না,
এরকম কিন্তু নয়। তো তার জন্য আমাকে একটা লাইন দেখো, ফিউশন। ফিউশন কথাটার মানে কি? ফিউশন কথাটার হচ্ছে ইংরেজিতে যদি আমরা হচ্ছে মিনিংটা বলি তাহলে ফিউশন মানে হচ্ছে ব্লেন্ডিং, ব্লেন্ডিং বাই হিটিং, ব্লেন্ডিং বাই হিটিং। তার মানে হচ্ছে আমাকে কি করতে হবে, এটার মানে দাঁড়াচ্ছে যে আমরা কি নিউক্লিয়াস গুলোকে গলিয়ে দিব তারপরে একসঙ্গে ব্লেন্ড করব বা যুক্ত করে দেব, এরকমই একটা মানে হচ্ছে ফিউশনে। তো পুরোপুরি কিন্তু এরকম নয় আমরা এই নিউক্লিয়াস গুলোকে গলিয়ে দেব তারপরে ব্লেন্ড করব বা যুক্ত করব, এরকমও কিন্তু নয়। কিন্তু এই কথাটার সঙ্গে ব্লেন্ডিং বা হিটিং এর সঙ্গে একটা মিল আছে। তো এবারে আমরা হচ্ছে সেই পদ্ধতিটাই পুরোপুরি দেখবো যে কিভাবে নিউক্লিয় ফিউশন আসলে ঘটানো হয়। দেখো, এই যখন আমরা নিউক্লিয়াস গুলোকে সংযুক্ত করতে চাইবো, মানে দুটো নিউক্লিয়াসকে আমি যখন একসঙ্গে যুক্ত করতে চাইছি, তখন কি হবে, নিউক্লিয়াস গুলোর মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে। এবার এই বিকর্ষণ বলকে উপেক্ষা করে আমাকে কিন্তু নিউক্লিয়াস গুলোকে সংযুক্ত করতে হবে। তার জন্য কি লাগবে, এবার নিউক্লিয় বিকর্ষণ বলকে কমাতে গেলে আমাকে কি করতে হবে, দেখো প্রসেসিংটা আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, খুব ভালো করে বোঝো ব্যাপারটা। তো আমার কাছে ধরো দুটো নিউক্লিয়াস আছে, ঠিক আছে, ধরে নাও ডয়টেরিয়াম নিউক্লিয়াস আছে। এবার একটা নিউক্লিয়াসকে কি করব, একটা ডয়টেরিয়াম নিউক্লিয়াসকে আমি কি করব হচ্ছে একটা জায়গায় স্থির রেখে দেব। এবার আরেকটা ডয়টেরিয়াম নিউক্লিয়াসকে আমাকে তো প্রকৃতি থেকে খুঁজে নিয়ে আসতে হবে, তাই না? প্রকৃতির মধ্যে ডয়টেরিয়াম নিউক্লিয়াস হয়তো আছে, কিন্তু সেটাকে আমাকে কি করতে হবে, সেটাকে আমাকে তো হচ্ছে খুঁজে একটা নিউক্লিয়াসের কাছে আরেকটা নিউক্লিয়াসকে নিয়ে আসতে হবে। এবার আমি যখনই দুটো নিউক্লিয়াসকে কাছাকাছি আসার চেষ্টা করবো, এদের মধ্যে কি হবে, কুলম্বীয় বিকর্ষণ বল কাজ করবে। তো এই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কি করতে হবে, এই নিউক্লিয়াসকে ঠেলে এই নিউক্লিয়াসের কাছাকাছি আনতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে। কোন শক্তি প্রয়োগ করতে হবে, আমাকে হচ্ছে তাপ শক্তি প্রয়োগ করব, ঠিক আছে? এই নিউক্লিয়াসের উপর তাপ শক্তি প্রয়োগ করলাম, বোঝা গেছে? আচ্ছা, এবার তাপ শক্তি প্রয়োগ করলে কি হবে, তাপ শক্তি প্রয়োগ করলে কত পরিমাণ তাপ শক্তি বলছি সেটা পরে বলছি, আগে প্রসেসটা বোঝে না। এ হচ্ছে একটা কি করলাম, একটা নিউক্লিয়াসকে আমি হচ্ছে এক জায়গায় স্থির রেখে আরেকটা নিউক্লিয়াসকে আমি হচ্ছে প্রকৃতি থেকে খুঁজে নিয়ে আসলাম বা হচ্ছে আমি ধরে নিয়ে আসলাম। এবার সেটা কিন্তু এমনি এমনি এদিকে চলে আসবে না, কারণ এখানে কিন্তু নিউক্লিয় বিকর্ষণ বল কাজ করছে। এবার বিকর্ষণ বলকে ভাঙতে গেলে আমাকে কি করতে হবে, বাইরে থেকে একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হবে বা একটা বাহ্যিক শক্তি প্রয়োগ করতে হবে। সেটা আমরা কোন ফর্মে করব, তাপ শক্তি রূপে। তার মানে আমি এই নিউক্লিয়াস থেকে তাপ শক্তি দিলাম। এবার ভাবো তাপ শক্তি দিলে কি হবে, তাপ শক্তি দিলে এই নিউক্লিয়াসটা কি হয়ে যাবে, এই নিউক্লিয়াসের মধ্যে তো হচ্ছে কোনো, আমি তো শুধু নিউক্লিয়াসকে তো এমনি আনতে পারবো না, আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে হাইড্রোজেন মানে হচ্ছে ডয়টেরিয়াম পরমাণুকে আনতে হবে, কারণ এমনি তো নিউক্লিয়াসের প্রকৃত অস্তিত্ব নেই। প্রকৃতিতে ডয়টেরিয়াম হচ্ছে পরমাণুর অস্তিত্ব আছে, তাই তো? তো তাহলে ডয়টেরিয়াম পরমাণুতে হচ্ছে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। এবার যখন আমি একে তাপ দিব তখন কি হবে, প্রচন্ড তাপ দিব, কত পরিমাণ সেটা বলছি, এত বেশি পরিমাণ তাপ দিব যে কি হবে, নিউক্লিয়াস থেকে প্রথমে কি হবে, মানে পরমাণু থেকে প্রথমে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যাবে। তার মানে কি হলো, হাইড্রোজেন গ্যাস ছিল বা ডয়টেরিয়াম ছিল, এখান থেকে নিউক্লিয়াসটা বাইরে বেরিয়ে গেল। তার ফলে এটা কি হয়ে গেল, তার ফলে এটা হয়ে গেল আয়ন, এটা হয়ে গেল আয়ন, ঠিক আছে? এবার আমি হচ্ছে আরো বেশি তাপ দিলাম, অনেক প্রচন্ড পরিমাণ তাপ দিলাম। এই তাপের ফলে কি হলো, আয়নগুলো কি হলো, একদম হচ্ছে মেল্ট তো হবে না, ঠিক আছে, মানে একদম তো হচ্ছে গলে তো যাবে না, কিন্তু কি হবে, এই হচ্ছে এই আয়নটা কি হবে, এই আয়নটা প্লাজমা অবস্থায় চলে আসবে। কি অবস্থায় চলে আসবে, আয়নটা প্লাজমা অবস্থায় চলে আসবে। প্লাজমা অবস্থা কি করে হয়, প্রথমে হচ্ছে কঠিন, তারপরে হচ্ছে তরল, তারপরে হচ্ছে আরো তাপ দিলে কি হয়, গ্যাসীয় অবস্থা। এবার গ্যাসকে তাপ দিলে কি হয়ে যায়, গ্যাসকে তাপীয় আরো বেশি তাপ দিলে প্লাজমা হয়ে যায়। তো প্লাজমা কাকে বলে, কোন গ্যাসীয় পদার্থকে তাপ দিলে সেটা যে হচ্ছে আয়নে পরিণত হয়, সেই আয়নের অবস্থাটাকে প্লাজমা বলে। তো তার মানে এই নিউক্লিয়াসটাকে আমি প্রচন্ড তাপ দেওয়ার ফলে কি হয়েছে, এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে গেছে এবং এটা এখন হচ্ছে প্লাজমা অবস্থায় চলে এসেছে। এবার কিন্তু এত বেশি পরিমাণ তাপ দেওয়ার ফলে এদের মধ্যে যে বিকর্ষণ বল ছিল সেটাও কিন্তু অনেক কমে গেছে। এবার আমাকে কি করতে হবে, এই নিউক্লিয়াসটাকে এই নিউক্লিয়াসে মানে হচ্ছে আরেকটা ডয়টেরিয়াম নিউক্লিয়াসের হচ্ছে খুব কাছে নিয়ে আসতে হবে। কত কাছে নিয়ে আসতে হবে, মোটামুটি 10⁻⁻15
মিটার বা 1 ফার্মি এই দূরত্বের মধ্যে নিয়ে আসতে হবে। এই দূরত্বের মধ্যে কেন নিয়ে আসবো? কারণ যখন এই নিউক্লিয়াসটাকে আমি 10⁻⁻15 মিটার বা 1 ফার্মি বা এর থেকে কম দূরত্বে নিয়ে আসবো, তখনই কি হবে? তখনই হচ্ছে এদের মধ্যে কি কাজ করবে? এদের মধ্যে হচ্ছে নিউক্লিয় বল কাজ করবে। কারণ নিউক্লিয় বল আমরা জানি, নিউক্লিয় বল কত দূরত্বের মধ্যে কাজ করে? 1 ফার্মি বা 10⁻⁻15 দূরত্বের মধ্যে কাজ করে। তাহলে প্রসেসটা ইমাজিন করতে পারছো? একটা নিউক্লিয়াসকে স্থির রেখে আমি অন্য নিউক্লিয়াসে কি করলাম? প্রচন্ড তাপ দিয়ে প্রায় হচ্ছে প্লাজমা অবস্থায় নিয়ে চলে আসলাম। এবার এদের মধ্যেকার বিকর্ষণ বলটা কমে গেল এবং আমি এটাকে কি করব? এর হচ্ছে খুব কাছে আরেকটা নিউক্লিয়াসের মানে সেকেন্ড নিউক্লিয়াসের 10⁻⁻15 বা 1 ফার্মি এই দূরত্বের মধ্যে নিয়ে চলে আসবো। তার ফলে কি হবে? এত কম দূরত্বের মধ্যে আনলে এই দুটো নিউক্লিয়াসের মধ্যে বা নিউক্লিয় বল কাজ করবে। এবার নিউক্লিয় বল কি হচ্ছে? একটা আকর্ষণ বল, তাই তো? নিউক্লিয় বল আমরা কি জানি? একটা আকর্ষণ বল। এবার কি হবে? এবার হচ্ছে এই নিউক্লিয়াস থেকে কি হবে? এই তাপে কি হবে? এই নিউক্লিয়াসটাও কিন্তু প্লাজমা হয়ে গেছে, ঠিক আছে? কারণ এই নিউক্লিয়াসটাও কিন্তু হচ্ছে আমি এই নিউক্লিয়াসটা যখন এখানে আসলো, এবার এটা হচ্ছে আমাদের এত যে তাপ ছিল সেই তাপে এই নিউক্লিয়াসটাও কিন্তু প্লাজমা হয়ে গেছে। এই দুটো নিউক্লিয়াস কিন্তু হচ্ছে প্লাজমা হয়ে গেছে, ফলে এই নিউক্লিয়াসে কিন্তু কোনো বিকর্ষণ বল প্রয়োগ করতে পারছে না। উপরন্তু এত কম দূরত্বের মধ্যে নিয়ে এসেছি, যেটাকে বলা হয় নিউক্লিয় দূরত্ব, 1 ফার্মি বা হচ্ছে লেস দ্যান সেটা। তার ফলে কি হবে? নিউক্লিয়াস দুটোর মধ্যে বা নিউক্লিয় বল কাজ করছে, বিকর্ষণ বল নষ্ট হয়ে গেছে এবং নিউক্লিয় বল যেহেতু আকর্ষণ বল, তার ফলে এই দুটো নিউক্লিয়াস কি হবে? একসঙ্গে যুক্ত হয়ে যাবে এবং তার ফলে কি হবে? একটা নতুন নিউক্লিয়াস গঠিত হবে এবং সেই নিউক্লিয়াসটা হচ্ছে স্থায়িত্ব লাভ করবে, ঠিক আছে? তো ব্যাপারটাকে আরেকটু ভালো করে বলি। এই একটা নিউক্লিয়াস ছিল, এখানে একটা নিউক্লিয়াস ছিল। এবার আমি যেখানে তাপ দেব, মানে যে জায়গায় এখানে তাপটা দেব, তো আমার এটা যদি তাপ পায়, এটাও কিন্তু তাপ পাবে। এই তাপে কি হবে? এদের যে হচ্ছে ধরো হচ্ছে ইলেকট্রন, এরও একটা ইলেকট্রন ছিল, এর একটা ইলেকট্রন ছিল। এবার এই দুটো ইলেকট্রন গুলো কি হয়ে যাবে? ইলেকট্রন গুলো কিন্তু হচ্ছে প্রথমে হচ্ছে বেরিয়ে যাবে, ঠিক আছে? প্রথমে ইলেকট্রন গুলো বেরিয়ে গেল। এবার যখন হচ্ছে আমি এই দুটো ইলেকট্রনকে খুব কম দূরত্বে নিয়ে আসলাম, 1 ফার্মি মানে 10⁻⁻15 মিটার বা তার কম দূরত্বে, তখন কি হবে? এত কম দূরত্বের মধ্যে নিউক্লিয় বল বা নিউক্লিয় আকর্ষণ বল কাজ করতে শুরু করলো। তার ফলে কি হলো? এই দুটো নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত হয়ে গেল এবং পরিবেশ থেকে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে কি হলো? একটা স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হলো, ঠিক আছে? এটা হচ্ছে পুরো প্রসেসটা। এবার এই প্রসেসের জন্য কত তাপমাত্রা দরকার? কয়েক কোটি, 10⁻7 থেকে 10⁸ কেলভিন, এত বেশি তাপমাত্রা দরকার। 10⁻7 থেকে 10⁸ কেলভিন। কার জন্য? কেবলমাত্র হচ্ছে হাইড্রোজেন বা হচ্ছে ডয়টেরিয়াম নিউক্লিয়াসের সংযোজন ঘটানোর জন্য। তো তার মানে ভাবো, আমরা যদি ইউরেনিয়াম নিউক্লিয়াসের সংযোজন ঘটাতে হয় তাহলে কত গুণ লাগবে? এর হচ্ছে কয়েক লক্ষ গুণ তাপমাত্রা লাগবে। সেজন্য ভারী নিউক্লিয়াসের সংযোজন কিন্তু কোনোভাবে সম্ভব নয়। বোঝা গেছে ব্যাপারটা? কি হলো তার মানে? হাইড্রোজেন গ্যাস ছিল, কারণ ডয়টেরিয়াম নিউক্লিয়াস তো পাওয়া যায় না বা হাইড্রোজেন নিউক্লিয়াস তো পাওয়া যায় না, তাদের হচ্ছে গ্যাস পাওয়া যায়। এবং এবার হচ্ছে কি হলো? হাইড্রোজেন গ্যাসকে আমি প্রথমে হচ্ছে তাপ দিলাম, তার ফলে কি হয়ে গেল? প্রথমে হাইড্রোজেন পরমাণু হলো, ঠিক আছে? প্রথমে অণু ছিল, অণু থেকে কি হলো? পরমাণু হলো। এবার পরমাণুকে আবারও তাপ দিলাম, সেখান থেকে কি হয়ে গেল? হচ্ছে ইলেকট্রন গুলো বেরিয়ে কি হয়ে গেল? আয়ন হয়ে গেল। এবং আয়ন দুটোকে আমি এত কম দূরত্বের মধ্যে নিয়ে আসলাম, নিউক্লিয় দূরত্বের মধ্যে, যেদের মধ্যে আকর্ষণ বল কাজ, নিউক্লিয় আকর্ষণ বল কাজ করলো এবং একসঙ্গে যুক্ত হয়ে একটা নতুন নিউক্লিয়াস গঠিত হলো, যার বন্ধন শক্তির পরিমাণ এদের তুলনায় অনেক বেশি হলো। যার ফলে এই দুটো নিউক্লিয়াসে কি হলো? স্থায়িত্ব লাভ করলো, ঠিক আছে? কিন্তু কত উষ্ণতা দরকার? 10⁻7 থেকে 10⁸ কেলভিন, মানে কয়েক কোটি, 1 কোটি থেকে 10 কোটি, 100 কোটি, এত বেশি টেম্পারেচার দরকার। বুঝা গেল ব্যাপারটা? তো এবার এখান থেকে একটা প্রশ্ন দেয় যে এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে থার্মোনিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন? নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে থার্মোনিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন? তো তার কারণটা কি? এখানে আলোচনা করলাম যে কিভাবে বলবো এটা, যে নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য নিউক্লিয়াসগুলির বিকর্ষণ বলের বিরুদ্ধে কি করতে হয়? নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য নিউক্লিয়াসের বিকর্ষণ বলের বিরুদ্ধে নিউক্লিয়াসগুলোকে সংযোজিত করতে হয়। এই নিউক্লিয় বিকর্ষণ বলকে
হচ্ছে এই নিউক্লিয় বিকর্ষণ বলকে বলের ধ্বংস করার জন্য বা এই নিউক্লিয় বিকর্ষণ বলকে উপেক্ষা করার জন্য অনেক বেশি পরিমাণ তাপ শক্তি দরকার হয়। 10⁻7 থেকে 10⁸ কেলভিন বা তারও বেশি উষ্ণতা দরকার হয়। এই জন্য যেহেতু নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য অনেক বেশি উষ্ণতা দরকার হয়, সেই জন্য এটাকে বলা হয় থার্মো নিউক্লিয় বিক্রিয়া। থার্মো মানে হচ্ছে উষ্ণতা। বুঝে গেছে ব্যাপারটা? ঠিক আছে, এটা দরকার হলে তোমাদের পরে গ্রুপে লিখে পাঠিয়ে দেবো। এবার এখানে আরেকটা হচ্ছে প্রশ্ন, যেটা সাধারণভাবে বইয়ে দেওয়া থাকে না বা হচ্ছে উপেক্ষা করা হয়, সেটা কি? সেটা হচ্ছে এটাকে তো হচ্ছে এত তাপ দিলাম, ঠিক আছে, তা সেই তাপে কি হলো, এর গতিশক্তি বৃদ্ধি পেলো, এটা প্লাজমা হয়ে গেল, দিয়ে হচ্ছে এই দুটোকে একসঙ্গে আমরা কম্বাইন করলাম। কিন্তু তার সঙ্গে সঙ্গে শুধু তাপ দিলেই হবে না, কারণ এটা কিন্তু অন্য কোনো দিকে চলে যেতে পারে বা একদম কিন্তু এর কম দূরত্বের মধ্যে আসতে চাইবে না। সেজন্য আমাকে সাইমালটেনিয়াসলি কি করতে হবে, উচ্চ চাপও কিন্তু দিতে হবে। বোঝা গেছে? উচ্চ উষ্ণতা তো লাগবেই, তার সঙ্গে কিন্তু উচ্চ চাপও দিতে হবে, কারণ আমি হচ্ছে এই নিউক্লিয়াসকে হচ্ছে কন্টিনিউয়াস কি করছি, একটার দিকে চাপ দিচ্ছি, মানে এটাকে এখানে রেখেছি, এটাকে আবার কি করছি, আমি ক্রমাগত বাহ্যিক বল প্রয়োগ করছি বা প্রতি একক ক্ষেত্র বলে বল প্রয়োগ করছি, মানে এরপরে কিন্তু আমি উচ্চ চাপও প্রয়োগ করতে হবে, তার ফলে কিন্তু এটা যাবে। নাহলে ভাবো যে উচ্চ চাপ প্রয়োগ না করলে কি হবে, উষ্ণতা দিলাম, এটা হচ্ছে প্লাজমা অবস্থায় আসলো, কিন্তু এর একদম কাছাকাছি নাও যেতে পারে, অন্যদিকে চলে যেতে পারে। সেই জন্য কিন্তু একে একটা নির্দিষ্ট গতিপথ দেওয়ার জন্য কন্টিনিউ এরপর প্রেসার ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য উচ্চ উষ্ণতার সঙ্গে কিন্তু উচ্চ চাপও লাগবে। ক্লিয়ার ব্যাপারটা? তো তার মানে যদি বলা হয় যে নিউক্লিয় সংযোজনের শর্ত কি, তো নিউক্লিয় সংযোজনের শর্ত কি বলবো, একটা শর্ত আমরা কি পেলাম, একটা শর্ত হচ্ছে হালকা নিউক্লিয়াস, একটা শর্ত হচ্ছে হালকা নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, এবার সেকেন্ড শর্ত আমরা কি দেখলাম, উচ্চ উষ্ণতা। কত উচ্চ উষ্ণতা, কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস, 10⁻7 থেকে 10⁸ কেলভিন বা তারও বেশি, মিলিয়ে এটা হচ্ছে মিনিমাম। আচ্ছা, এবার 3 নম্বর কি পেলাম, হচ্ছে উচ্চ চাপ। উচ্চ চাপও কিন্তু দরকার, যেটা সাধারণভাবে উল্লেখ করা থাকে না। আচ্ছা, এবার 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এবার তার মানে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া শুরু করতে গেলে আমার কত উষ্ণতা দরকার, অনেক বেশি উষ্ণতা, কত বেশি, কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস বা কয়েক কোটি কেলভিন, 10⁻7 থেকে 10⁸ কেলভিন মিনিমাম, এর থেকে বেশি হলে আরো ভালো। এবার প্রশ্ন হচ্ছে যে এত বেশি উষ্ণতা আমি কেমন পাবো, মানে কিভাবে পাবো, আমরা কি কোনো বিক্রিয়ার সাহায্যে এত বেশি উষ্ণতা পেতে পারি? উত্তর হচ্ছে না। অন্য কোনো ভাবে কি এইভাবে এরকম উষ্ণতা পেতে পারি? উত্তর হচ্ছে না। তো তারপরে আমরা কি করে নিউক্লিয় সংযোজন শুরু করব? তারপরে নিউক্লিয় সংযোজন শুরু করতে গেলে কত তাপমাত্রা লাগছে, 10⁻7 থেকে 10⁸, এটা কিন্তু হিউজ টেম্পারেচার। তো এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে পাবো, কোনো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পাবো না, অন্য কোনো উপায় এত বেশি উষ্ণতা সৃষ্টি করতে পারবো না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, তো বিজ্ঞানীরা দেখলো যে অন্য কোনো উপায়ে কিন্তু এত বেশি উষ্ণতা সৃষ্টি করা সম্ভব নয়। একমাত্র হচ্ছে নিউক্লিয় বিয়োজন ফলে এত বেশি উষ্ণতা সৃষ্টি করা সম্ভব। কারণ আমরা নিউক্লিয় বিয়োজনে কি দেখেছিলাম, হচ্ছে অনেক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাই না? নিউক্লিয় বিয়োজনে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এবার নিউক্লিয় বিয়োজন, তারপরে আমাকে নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য কি করতে হবে, প্রথমে নিউক্লিয় বিয়োজন ঘটাতে হবে। তো নিউক্লিয় বিয়োজন থেকে কিন্তু আমি একমাত্র এত বেশি উষ্ণতা পেতে পারি। তাহলে প্রথমে নিউক্লিয় বিয়োজন ঘটালাম, সেখান থেকে যত শক্তি উৎপন্ন হলো সেটা দিয়ে আমি কি করব, নিউক্লিয় সংযোজন ঘটাবো। তার মানে আরেকটা শর্ত কি হলো, নিউক্লিয় সংযোজন। আরেকটা শর্ত কি হলো, নিউক্লিয় বিয়োজন। তো এখান থেকে কিন্তু খুব অবভিয়াস একটা প্রশ্ন চলে আসছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিয়োজন ঘটানো হয় কেন? ঠিক আছে, নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিয়োজন ঘটানো হয় কেন? কারণ এবার হচ্ছে উত্তরটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে উত্তরটা কি বলবো, একদম প্রথম থেকে বলতে হবে যে নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য একাধিক হালকা নিউক্লিয়াসকে তাদের আকর্ষণজনিত বিকর্ষণ বলের বিরুদ্ধে সংযুক্ত করতে হয়। কিন্তু এই বিকর্ষণ হচ্ছে, অর্থাৎ এই বিকর্ষণ বলকে আমাদের ভাঙতে হয় বা উপেক্ষা করতে হবে। কিন্তু এই হচ্ছে বিকর্ষণ বলকে উপেক্ষা করার জন্য বা ভাঙার জন্য অনেক উচ্চ উষ্ণতা দরকার, কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস, ভ্যালুটাও দিয়ে দেবে, 10⁻7 থেকে 10⁸ কেলভিন মিনিমাম দরকার। কিন্তু অন্য কোনো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বা পৃথিবীতে অন্য কোনো উপায় এত বেশি উষ্ণতা সৃষ্টি করা সম্ভব নয়। একমাত্র
নিউক্লিয় বিয়োজন বিক্রিয়ার সাহায্যে এত বেশি উষ্ণতা সৃষ্টি করা সম্ভব। সেই জন্য প্রথমে কি করা হবে, নিউক্লিয় বিয়োজন ঘটানো হবে এবং নিউক্লিয় বিয়োজনের ফলে উৎপন্ন শক্তিকে কাজে লাগিয়ে নিউক্লিয় সংযোজন ঘটানো হবে। বোঝা গেছে ব্যাপারটা? এই জন্য নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর আগে নিউক্লিয় বিয়োজন বিক্রিয়া ঘটানো হয়। ক্লিয়ার একদম প্রশ্নটা? মানে এখান থেকে দুটো প্রশ্ন পেলাম, যে নিউক্লিয় সংযোজনকে থার্মোনিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন, আর একটা প্রশ্ন পেলাম যে নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিয়োজন ঘটানো হয় কেন। দুটোরই কিন্তু উত্তরটা হচ্ছে স্টার্টিংটা বা অর্ধেকের বেশিটা একই রকমই। থার্মোনিউক্লিয় বিক্রিয়া কেন বলছে, এত বেশি উষ্ণতা লাগছে বলে। আর এখানে শুধু কি বলতে হবে, এত বেশি উষ্ণতা লাগছে ওটা বলতে হবে, এতদূর পর্যন্ত বলতে হবে, তারপরে বলতে হবে একমাত্র নিউক্লিয় বিয়োজন বিক্রিয়ার সাহায্যে এত বেশি উষ্ণতা সৃষ্টি করা সম্ভব। তো দুটো সিমিলার কোয়েশ্চেন। আর এখান থেকে একটা প্রশ্ন কি হলো, নিউক্লিয় বিয়োজনের নিউক্লিয় সংযোজনের শর্ত কি। তো শর্ত কি হলো, হালকা নিউক্লিয়াস, উচ্চ উষ্ণতা, উচ্চ চাপ এবং নিউক্লিয় বিয়োজন। ক্লিয়ার একদম? এটা কিন্তু 2 নম্বরে একটা প্রশ্ন দিতে পারে। এবার তখন যদি এটাকে 2 নম্বরের প্রশ্ন দেয় বা 3 নম্বরে দিয়ে দেয় যে নিউক্লিয় সংযোজনের জন্য প্রয়োজনীয় বিক্রিয়াগুলি নিউক্লিয় সংযোজনের জন্য প্রয়োজনীয় শর্তগুলি আলোচনা করো, তাহলে হালকা নিউক্লিয়াসে একটা হেডিং দেবে, হেডিং দিয়ে রেখে তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে, যেভাবে আমি বললাম। ঠিক আছে? উচ্চ উষ্ণতা কেন দরকার এটাকে একটু ব্যাখ্যা করতে হবে, উচ্চ চাপ কেন দরকার এটাকে একটু ব্যাখ্যা করতে হবে, আর নিউক্লিয় বিয়োজন কেন ঘটানো হয় এটাকে একটু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এবার যদি তোমাকে 3টে দেয় তাহলে তোমার 4টা লেখার দরকার নেই, তখন তুমি 1 নম্বর লিখবে, 2 নম্বর লিখবে আর 4 নম্বর লিখবে, কারণ এই 3টা তুমি খুব সহজে ব্যাখ্যা করতে পারবে। তখন আর 3 নম্বরটা লেখার দরকার নেই, 1 2 4 লিখবে 3 নম্বরটা। ঠিক আছে? যদি দুটো লিখতে বলে তাহলে হচ্ছে হালকা নিউক্লিয়াস উচ্চ উষ্ণতা লিখবে, আর 3টে লিখতে বললে হালকা নিউক্লিয়াস উচ্চ উষ্ণতা নিউক্লিয় বিয়োজন লিখবে। 4 নম্বরটা 3 নম্বর মানে উচ্চ চাপের ব্যাপারটা লেখাটা একটু ডিফিকাল্ট, সেজন্য তেমন দরকার নেই। ঠিক আছে? কিন্তু মনে রাখো এমসিকিউতে কিন্তু এটা দিতে পারে যে শুধু কি উচ্চ উষ্ণতা না হচ্ছে কম চাপ, উত্তর হচ্ছে উচ্চ উষ্ণতা এবং উচ্চ চাপ দুটোই দরকার। বোঝা গেছে? এবার আমরা নিউক্লিয় সংযোজনের হচ্ছে ব্যাপারটা মোটামুটি আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা ইকুয়েশন গুলো দেখবো যে নিউক্লিয় হচ্ছে সংযোজনের জন্য কি ধরনের বিক্রিয়া ঘটে। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো তোমরা নোট করে নাও। এবার আমরা ইকুয়েশন গুলো একে একে দেখবো। এবার দেখো, সূর্যে সংঘটিত নিউক্লিয় সংযোজন। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে সূর্যে কেন নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটবে। তার কারণ হচ্ছে সূর্যের উষ্ণতা কত, 1.5 × 10⁷ কেলভিন প্রায়। আচ্ছা, সূর্যের উপাদান কি, সূর্যের উপাদানের মধ্যে 90% হচ্ছে হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন, প্লাস 10% হচ্ছে অন্যান্য উপাদান। তো তার মানে নিউক্লিয় সংযোজনের জন্য আমাদের কি দরকার, কোনো হালকা নিউক্লিয়াস যেমন সূর্য, আর হচ্ছে অধিক উষ্ণতা উচ্চ উষ্ণতা, এই দুটোই আছে। সেই জন্য সূর্যের মধ্যে কিন্তু অনবরত হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে চলেছে। তার মানে যদি প্রশ্ন করা হয় যে সূর্যের এত বিপুল শক্তির উৎস কি, তার উত্তর হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে সূর্যে কি হারে তাপ শক্তি উৎপন্ন হয়। তার উত্তর হচ্ছে সূর্যে 4 × 10⁻26 জুল পার সেকেন্ড এই হারে তাপ শক্তি উৎপন্ন হয়। মানে সূর্যের মধ্যে প্রতি সেকেন্ডে 4 × 10⁻26 জুল এত বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু সূর্যের শক্তি শেষ হচ্ছে না, তার কারণ সূর্যের মধ্যে এত বেশি পরিমাণ হাইড্রোজেন মজুদ আছে যে সেই হাইড্রোজেন দিয়ে আরো 50 কোটি বছর বা 10⁵ × 10⁹ এত ইয়ার্স, মানে প্রায় 50 কোটি বছর আরো হচ্ছে এই হারে শক্তি উৎপন্ন হলেও কিন্তু সূর্যের শক্তি শেষ হয়ে যাবে না। এবার আমরা দেখে নিই যে সূর্যে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে যার ফলে এই বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে। তো দেখো আমি কতগুলো স্টেপের মাধ্যমে সেগুলো দেখাচ্ছি। স্টেপ 1, প্রথম ধাপে কি হলো, দুটো সাধারণ হাইড্রোজেন যুক্ত হয়ে একটা ডয়টেরিয়াম উৎপন্ন হলো, প্লাস এটা কি, এটা হচ্ছে পজিট্রন। এটা আমি আগেও পড়িয়েছিলাম ইকুয়েশন আর হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া পড়ানোর সময়। এটা হচ্ছে পজিট্রন, এর ভর হচ্ছে নিউক্লিয়ার ভরের সমান, এর আধান হচ্ছে নিউক্লিয়াসের আধানের সমান, কিন্তু আধানটা বিপরীত, সমানের কিন্তু বিপরীত। ঠিক আছে? আচ্ছা, এবার এটা কি, এটা হচ্ছে নিউট্রিনো। নিউট্রিনো কি, যেমন আমরা বিটা পড়েছিলাম, যখনই বিটা কণা নির্গত হয় তখন শক্তির সংরক্ষণের জন্য তার সঙ্গে সঙ্গে অ্যান্টি নিউট্রিনো নির্গত হয়। ঠিক তেমনি ভাবে যখনই কোনো নিউক্লিয়াস থেকে পজিট্রন নির্গত হবে তখনই শক্তির সমতা বজায় রাখার জন্য নিউট্রিনো নির্গত হবে। ঠিক আছে? এটা হচ্ছে নিউট্রিনোর সাইন। আছে Q1 কি, Q1 হচ্ছে এই ধাপে উৎপন্ন শক্তি। এবার এক্ষেত্রে যে নিউক্লিয়াসটা উৎপন্ন হলো ডয়টেরিয়াম, এটা কি স্থায়ী? উত্তর হচ্ছে না, এটা হচ্ছে অস্থায়ী। সেই জন্য এটা আবার কি করবে, এই ডয়টেরিয়াম আবার হচ্ছে
একটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে কি করবে, হিলিয়াম নিউক্লিয়াস উৎপন্ন করবে, আর তার সঙ্গে গামা উৎপন্ন হবে। এবার উত্তর হচ্ছে এই যে হিলিয়াম নিউক্লিয়াস, এটা কি স্থায়ী? এটাও কিন্তু অস্থায়ী। তো এই বিক্রিয়া কতক্ষণ চলবে? যতক্ষণ না কোনো স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। কিউ2 কি? কিউ2 হচ্ছে সেকেন্ড ধাপে উৎপন্ন তাপ শক্তি। আচ্ছা, এবার যেহেতু এই হিলিয়ামের এই নিউক্লিয়াসটা স্থায়ী নয়, সেই জন্য এই নিউক্লিয়াসটা আবার কি করবে, এরকম দুটো নিউক্লিয়াস পরস্পরের সঙ্গে যুক্ত হবে এবং হিলিয়ামের সবথেকে স্থায়ী নিউক্লিয়াস, যার বন্ধন শক্তির পরিমাণ অনেক বেশি, 7.6 মেগা ইলেকট্রন ভোল্ট, এই পরিমাণ হচ্ছে শক্তি উৎপন্ন হচ্ছে, এই পরিমাণ শক্তি উৎপন্ন করবে এবং এই নিউক্লিয়াসটা আবার স্থায়ী হয়ে যাবে। তো সাধারণভাবে সূর্যের 3টে ধাপের মাধ্যমে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এবার এটা কতক্ষণ চলবে? তার উত্তর কি, যতক্ষণ পর্যন্ত না কোনো স্থায়ী এবং উচ্চ বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন যুক্ত কোন নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই হচ্ছে বিক্রিয়া চলতে থাকবে। আচ্ছা, এবার সম্পূর্ণ বিক্রিয়ার জন্য কি করব, স্টেপ 1 মানে এটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে একটা 2 হলো, এখানে একটা 2 হলো, এখানে একটা 2 হলো, এখানে দুটো পজিট্রন হলো, এখানে দুটো অ্যান্টি নিউট্রিনো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, স্টেপ 2 কেও আমি 2 দিয়ে গুণ করলাম, এখানে একটা 2, এখানে একটা 2, এখানেও একটা 2। আচ্ছা, এখানে হচ্ছে যেমন আমরা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সমতা বিধান করি, এখানেও তাই, এখানে একই রকম করছি আমরা। সম্পূর্ণ বিক্রিয়াটা কি করে আসলো সেটা বোঝানোর জন্য স্টেপ 1 কে 2 দিয়ে গুণ করলাম, স্টেপ 2 কে 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো কি হচ্ছে, দেখো এবার হচ্ছে আমরা টোটালটা সম্পূর্ণ বিক্রিয়া কি লিখবো, দেখো দুটো হাইড্রোজেন পরমাণু আর দুটো হাইড্রোজেন পরমাণু, মোট কটা হাইড্রোজেন পরমাণু হচ্ছে? 4টে হাইড্রোজেন পরমাণু, এখানে লিখে দিয়েছি। আচ্ছা, এবার বাকিগুলো কোথায় গেল দেখো, এবার এখানে হচ্ছে দুটো H12 ডয়টেরিয়াম, এদিকে দুটো হচ্ছে ডয়টেরিয়াম, এদিকে দুটো ডয়টেরিয়াম, কি হবে, ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এদিকে হচ্ছে দুটো সাধারণ হাইড্রোজেন, এদিকে দুটো সাধারণ হাইড্রোজেন, ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এইদিকে একটা দুটো হিলিয়াম 2-3 নিউক্লিয়াস, আর এদিকে দুটো হিলিয়াম 2-3 নিউক্লিয়াস, ক্যান্সেল হয়ে গেল। মানে কি বাঁচলো, বাম দিকে বাঁচলো 4টা সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডান দিকে কি হলো, এই যে হিলিয়াম নিউক্লিয়াস প্লাস দুটো পজিট্রন এইটা, প্লাস দুটো গামা, প্লাস আর কি হলো, আর হচ্ছে দুটো নিউট্রিনো। এই হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া, বোঝা গেছে? তো তোমাদের এই জন্যই কিন্তু শুধুমাত্র এই বিক্রিয়াটা তোমাদের বইয়ে লেখা থাকে। আর হচ্ছে আমি কিন্তু শুধুমাত্র বোঝানোর জন্য বিভিন্ন ধাপের মাধ্যমে তোমাদের হচ্ছে এটা বুঝিয়েছি, তোমাদের কিন্তু সম্পূর্ণ বিক্রিয়াটা লেখার দরকার নেই, ঠিক আছে? তোমাদের কিন্তু এইভাবে ধাপের মাধ্যমে দেখানোর কোনো দরকার নেই। তোমাদের যদি প্রশ্ন করা হয় যে সূর্যে সংঘটিত নিউক্লিয় বিক্রিয়াটি লেখো, বা এক অনুরূপ প্রশ্ন, সূর্যে কোন বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয় সংযোজন উৎপন্ন হচ্ছে ঘটে, বা সূর্যে কোন বিক্রিয়ার মাধ্যমে এত বিপুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, তার উত্তর হচ্ছে কি লিখবে, শুধুমাত্র তোমরা এই সম্পূর্ণ বিক্রিয়াটা লিখবে, বোঝা গেছে? এই স্টেপগুলো কিন্তু তোমাদের দেখানোর দরকার নেই। আমি কিভাবে ঘটে এবং কতক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলবে, যতক্ষণ না কোনো স্থায়ী নিউক্লিয়াস গঠিত হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমি বিক্রিয়াটা দেখিয়েছিলাম, ঠিক আছে? তোমাদের কিন্তু হচ্ছে ক্লাস 10-এ এই স্টেপগুলো লেখার কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্ট একটা ইকুয়েশন লিখবে। আচ্ছা, এবার মোট কত শক্তি উৎপন্ন হবে, 3টা ধাপে মোট কত শক্তি হবে, Q1 প্লাস Q2 প্লাস Q3, এদেরকে একসঙ্গে করলে কত শক্তি উৎপন্ন হবে, প্রায় 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট, এত পরিমাণ শক্তি উৎপন্ন হবে, বোঝা গেছে? সেটা তোমাদের বই শুধুমাত্র এটা লেখা থাকে। আচ্ছা, এবার এখান থেকে হচ্ছে যে এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে যে সূর্যের মধ্যে যে এই বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, বা নিউক্লিয়াসের মধ্যে বা হচ্ছে নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, তার উৎস কি? তাহলে তার উৎস কি বলবো, তার উৎস হচ্ছে নিউক্লিয়াসের ভর বিচ্যুতি। নিউক্লিয় বিয়োজনেও কিন্তু তাই ছিল, উৎপন্ন শক্তির উৎস কি ছিল, নিউক্লিয়াসের ভর বিচ্যুতি। এখানেও কিন্তু তাই, অর্থাৎ নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রেও কিন্তু উৎপন্ন এই শক্তির উৎস কি, নিউক্লিয়াসের ভর বিচ্যুতি, বোঝা গেছে? আর তোমাকে যদি নিউক্লিয় সংযোজন কাকে বলে বা সংজ্ঞা লিখতে হয়, তখন কিন্তু এই বিক্রিয়াটাই তোমরা লিখবে, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আরেকটা প্রশ্ন দিতে পারে, একটা ভালো প্রশ্ন মনে পড়লো, যে হচ্ছে ধরো এরকম তোমাকে প্রশ্ন দিল, নিউক্লিয় সংযোজনের জন্যই আমরা বেঁচে আছি, ধরো এরকম একটা প্রশ্ন দিল, নিউক্লিয় সংযোজনের জন্যই আমরা বেঁচে আছি, তাহলে তার উত্তর কিভাবে বলবে? প্রশ্নটা কিরকম মনে হচ্ছে, একটু উল্টো পাল্টা, দেখো কিন্তু উল্টো পাল্টা না, ঠিকই আছে, ঘুরিয়ে ভাবতে হবে। দেখো
তখন কি বলবে যে আমরা জানি হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস কি? সূর্য। আবার সূর্যের শক্তির মূল উৎস কি? নিউক্লিয় সংযোজন। তাই সূর্যের মধ্যে যদি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া প্রতিনিয়ত হচ্ছে না সংঘটিত হয়, তাহলে সূর্য থেকে এই বিপুল পরিমাণ শক্তি পাবো না। তার ফলে আমাদের হচ্ছে বেঁচে থাকা হচ্ছে খুব কঠিন হয়ে পড়বে। তো সেই জন্য আমরা পরোক্ষভাবে বলতে পারি, যেহেতু সূর্যের সমস্ত শক্তির উৎস নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, সেই জন্য আমরা পরোক্ষভাবে বলতে পারি যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার জন্যই আমরা বেঁচে আছি, নিউক্লিয় সংযোজনের জন্যই আমরা বেঁচে আছি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো এখান থেকে আমরা আরো বিভিন্ন হচ্ছে প্রশ্নের উত্তরগুলো পেলাম যে নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার উৎস কি? নিউক্লিয়াসের ভর বিচ্যুতি। আচ্ছা, এবার খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন যে আমরা এই যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, এটাকে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি? তার উত্তর হচ্ছে না। তার কারণ নিউক্লিয় সংযোজন কিভাবে ঘটে? আমরা কি বলেছিলাম যে দুটো নিউক্লিয়াসকে আমাকে কি করতে হবে? বিপুল পরিমাণ হচ্ছে তাপ শক্তি দিতে হবে। কত? কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস বা কয়েক কোটি কেলভিন, 10 টু দি পাওয়ার মিনিমাম 10 টু দি পাওয়ার 7 কেলভিন। আচ্ছা, এবার ভাবো যে এই যে বিক্রিয়াটা ঘটানো হবে এর জন্য কি লাগবে? কোনো না কোনো পাত্র বা কিছু তো লাগবে। সেই পাত্রটা কি দিয়ে তৈরি হবে? সেই পাত্রটা কোনো মেটাল দিয়ে তৈরি হবে বা কোনো খুবই কঠিন কোনো পদার্থ দিয়ে তৈরি হবে। কিন্তু এত বেশি তাপমাত্রায় পাত্রটাও কিন্তু গলে যাবে, তার ফলে বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণই হবে না। বোঝা গেছে ব্যাপারটা? অসুবিধা কোথায়? তো সেই জন্য এত বেশি উষ্ণতায় কি বললাম যে পাত্রের মধ্যে বা ঘরের মধ্যে বা যেখানে হচ্ছে বিক্রিয়া ঘটানো হবে, সেটা পাথরের যত কঠিন পদার্থের হোক না কেন, এত বেশি উষ্ণতা দিলে সেই হচ্ছে কন্টেনারটা কিন্তু গলে যাবে, তার ফলে কিন্তু নিউক্লিয়াস গুলো বাইরে বেরিয়ে যাবে, বিক্রিয়া সম্পূর্ণই হবে না। ঠিক আছে, এত বেশি শক্তি উৎপন্ন হবে আর হচ্ছে তার ফলে আর এত বেশি শক্তি উৎপন্ন করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের নিউক্লিয় বিয়োজন ঘটাতে হবে। মানে সহজ কথায় যদি আমাকে নিউক্লিয় সংযোজন ঘটাতে হয়, তারপরে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে পারমাণবিক বোমা বা হচ্ছে অ্যাটম বম কি করতে হবে? এক্সপ্লোশন করতে হবে। তার ফলে এত শক্তি উৎপন্ন হবে, সেটা দিয়ে আমি এটা করব। এবার ভাবো যে যদি কোনো হচ্ছে কন্টেনারের মধ্যে বা কোনো ল্যাবের মধ্যে বা যত শক্তিশালী ঘরেই অ্যাটম বোম ঘটানো হোক না কেন, সেখান থেকে এত শক্তি উৎপন্ন হবে, তার ফলে কিন্তু কন্টেনার বা সেই জায়গাটা কিন্তু পুরো ধ্বংস হয়ে যাবে। সেই জন্য নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে কিন্তু এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। যেমন আমরা নিউক্লিয় বিয়োজন বিক্রিয়াকে নিউক্লিয় চুল্লিতে হচ্ছে নিয়ন্ত্রিত করতে পারি নিয়ন্ত্রিত শৃঙ্খল বিভাজন বিক্রিয়ার মাধ্যমে, কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে কিন্তু এই জন্য এখনো পর্যন্ত হচ্ছে নিয়ন্ত্রিত করা সম্ভব হয়নি। আচ্ছা, এবার এখান থেকে একটা প্রশ্ন যে এই যে হচ্ছে নীতি, মানে প্রথমে একটা অ্যাটম বোমকে হচ্ছে এক্সপ্লোশন করা হলো, সেখান থেকে যে শক্তি উৎপন্ন হলো, তার ফলে বিভিন্ন হাইড্রোজেন পরমাণুগুলো সংযুক্ত হলো, এই নীতির উপর ভিত্তি করেই কিন্তু হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। ঠিক আছে, হাইড্রোজেন বোমা তৈরি করা হয়, কিন্তু সেটা কিন্তু অনিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন। বোঝা গেছে? হাইড্রোজেন বোমাতে কি করা হবে? ধরো হচ্ছে যে কোন একটা জায়গায় বিশাল পরিমাণ হচ্ছে হালকা নিউক্লিয়াস বা ডয়টেরিয়াম নিউক্লিয়াস বা হাইড্রোজেন নিউক্লিয়াস রেখে দেওয়া হবে এবং সেখানে একটা অ্যাটম বোম রাখা থাকবে। সেই অ্যাটম বোমটা যখন ব্লাস্ট হবে তখন কি হবে? তখন হচ্ছে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে, কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস। তার ফলে হাইড্রোজেন নিউক্লিয়াস গুলো একসঙ্গে সংযোজিত হবে এবং এইভাবে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। কিন্তু সেটা হচ্ছে কোন নীতির উপর ভিত্তি করে? সেটা কিন্তু অনিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার উপর নির্ভর করে। ঠিক আছে, অনিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন এর উপর ভিত্তি করে কিন্তু, এই নীতির উপর ভিত্তি করে কিন্তু হাইড্রোজেন বোমা তৈরি করা হয়েছে। এটা কিন্তু প্রশ্ন আসছে যে হাইড্রোজেন বোমার মূলনীতি কি? তখন বলবে অনিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে কিন্তু আমরা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারিনি। যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হতো তাহলে কিন্তু এটা ভবিষ্যতে হচ্ছে একটা বিপুল পরিমাণ হচ্ছে শক্তির উৎস হিসেবে আত্মপ্রকাশ করতে পারতো। এখন হয়নি, কিন্তু আগামীকালে হতেও পারে। এমন কোন টেকনোলজি আবিষ্কার হলো যার মাধ্যমে অ্যাটম বোমা বিস্ফোরণ করে নিউক্লিয়াস গুলোকে সংযোজন করা সম্ভব হতেও পারে, সেটা পরের কথা। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তো সেই জন্য তোমাকে যদি পরীক্ষাতে প্রশ্ন দেয় যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে কি নিয়ন্ত্রণ করা সম্ভব, তুমি বলবে যে না, সম্ভব নয়। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো অন্যান্য নক্ষত্রে, যেমন হচ্ছে সূর্য ছাড়া যে অন্যান্য আমাদের নক্ষত্রগুলো আছে বা গ্যালাক্সি গুলো আছে, সেখানেও কিন্তু হচ্ছে উৎপন্ন শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, এবার সেখানে হচ্ছে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটছে কেন? তার কারণ সূর্য ছাড়া অন্যান্য যে নক্ষত্রগুলো আছে সেখানে শক্তি কিন্তু অনেক বেশি, প্রায় 10 টু দি পাওয়ার 9 কেলভিন। মানে সূর্য ছাড়া অন্যান্য নক্ষত্রগুলোতে হচ্ছে
প্রায় হচ্ছে সূর্য থেকে প্রায় 100 গুণ বেশি শক্তি উৎপন্ন হয় বা 100 গুণ বেশি শক্তি আছে। সেই জন্য সেখানে কিন্তু হালকা মৌল ছাড়াও হচ্ছে সামান্য ভারী মৌলেরও কিন্তু নিউক্লিয় সংযোজন ঘটে। তো আমরা এখানে তোমাদের স্টেপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে অন্যান্য নক্ষত্রের নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে। ঠিক আছে, যেমন দেখো স্টেপ 1, প্রথম স্টেপে কি হলো, একটা হাইড্রোজেন বা প্রোটিয়াম কি করলো, কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে প্রথমে একটা নাইট্রোজেন হলো, নাইট্রোজেনের একটা আইসোটোপ হলো, তার সঙ্গে গামা রশ্মি নির্গত হলো। এটা কি স্টেবল? উত্তর হচ্ছে না, এটা কিন্তু স্টেবল নয়। আচ্ছা, এবার সেই জন্য এটা আবার কি করলো, একটা পজিট্রন নির্গত করলো। এটা কিন্তু E+1 যেটা কিন্তু পজিট্রন। আর যখনই পজিট্রন হবে তখনই আমি এখানে যেমন বললাম, যখনই পজিট্রন নির্গত হবে তখন তার সঙ্গে কি নির্গত হবে, নিউট্রিনো কণা। তো যথারীতি একটা নিউট্রিনো কণা নির্গত হলো। আচ্ছা, এবার কি গঠিত হলো, কার্বন 613। এটা কি স্থায়ী? উত্তর হচ্ছে না, এটাও কিন্তু স্থায়ী নয়। আচ্ছা, সেই জন্য এই হচ্ছে কার্বন 613 নিউক্লিয়াসটা কি করলো, আর একটা প্রোটিয়ামের সঙ্গে যুক্ত হলো, দিয়ে কি উৎপন্ন করলো, নাইট্রোজেন 714। এটা কি অত স্থায়ী? এটাও কিন্তু অত স্থায়ী নয়, তার সঙ্গে গামা নির্গত হলো। সেই জন্য এই নাইট্রোজেন 714 কি করলো, আর একটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হলো, দিয়ে কি করলো, অক্সিজেনের একটা আইসোটোপ OH-15 উৎপন্ন করলো এবং তার সঙ্গে গামা রশ্মি নির্গত হলো সুস্থিতি লাভের জন্য। এবার এটা কি হচ্ছে স্থায়ী? না, এটাও কিন্তু স্থায়ী নয়। সেজন্য এটা আবার কি হলো, বিয়োজিত হয়ে নাইট্রোজেনের একটা নিউক্লিয়াস উৎপন্ন করলো, তার সঙ্গে ব্যালেন্সের জন্য কি হলো, হচ্ছে পজিট্রন নির্গত হলো, তার সঙ্গে যথারীতি নিউট্রিনো নির্গত হলো, নিউট্রিনো এটা। এবার একদম স্টেপ 4 মানে শেষ স্টেপে কি হলো, এই যে নাইট্রোজেন 715 আইসোটোপ, এটা আবার হচ্ছে প্রোটিয়ামের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করলো, কার্বন 614 612, আর তার সঙ্গে দেখো কি উৎপন্ন হলো, হিলিয়াম 2 4। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, একদম সাইডে চলে গেছে, এক সেকেন্ড আমি ঠিক করে দিচ্ছি। দেখো একদম শেষ ধাপে দেখো কি উৎপন্ন হলো, কার্বন 612 উৎপন্ন হলো, কিন্তু তার সঙ্গে কি উৎপন্ন হলো, স্থায়ী হিলিয়াম নিউক্লিয়াস, যার বন্ধন শক্তি অনেক বেশি। তো যেটা আমি এখানেও বোঝানোর চেষ্টা করলাম যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সূর্যের মধ্যে বা কোনো নক্ষত্রের মধ্যে কতক্ষণ চলবে, তার উত্তর হচ্ছে যতক্ষণ পর্যন্ত না বিক্রিয়ার ফলে একটা সুস্থায়ী এবং হচ্ছে বেশি বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন যুক্ত নিউক্লিয়াস উৎপন্ন হয়, সেটা হচ্ছে হিলিয়াম। সেজন্য যখন হিলিয়ামে পরিণত হয়ে গেল তখন কিন্তু বিক্রিয়াটা স্টপ হয়ে যাবে। এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখো, হিলিয়ামের সঙ্গে কি উৎপন্ন হচ্ছে, এখানে কার্বন 612, তার ফলে আবার কিন্তু হচ্ছে বিক্রিয়াটা স্টার্ট হবে, কারণ কার্বন 612 দিয়ে উৎপন্ন হলো। প্রত্যেক ধাপে কি হলো, কার্বন 612 হচ্ছে একদম শেষ ধাপে কার্বন 612 উৎপন্ন হলো, কারণ এটা আবার কি করবে, প্রোটিয়ামের সঙ্গে যুক্ত হয়ে আবার কিন্তু হচ্ছে চলতে থাকবে। তো এইভাবে এখানে কিন্তু হচ্ছে একটা চক্রের আকারে বিক্রিয়া চলতে থাকে। ঠিক আছে, সূর্যের মধ্যেই হোক বা এখানেও হোক, একটা চক্রের আকারে কিন্তু হচ্ছে বিক্রিয়া চলতে থাকে। তো এই চক্রটাকে কি বলা হয়, এই চক্রটাকে বলা হয় প্রোটন কার্বন চক্র, প্রোটন কার্বন সাইকেল বা প্রোটন কার্বন চক্র, সূর্য ছাড়া অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে। আর সূর্যের যে বিক্রিয়াটা আমি দেখিয়েছিলাম স্টেপ 1-এ, সেখানে কি ছিল, দুটো প্রোটিয়ামের সঙ্গে যুক্ত হয়েছিল। এই জন্য সূর্যের যে বিক্রিয়াটা তাকে বলা হয়, সেই যে চক্রটাকে বলা হয় প্রোটন প্রোটন চক্র বা প্রোটন প্রোটন সাইকেল। বোঝা গেছে? সূর্যে যে নিউক্লিয় সংযোজন হচ্ছে সেই চক্রটাকে কি বলা হয়, প্রোটন প্রোটন চক্র। সূর্য ছাড়া অন্য নক্ষত্রের যে চক্র আছে সেটাকে কি বলা হয়, প্রোটন কার্বন চক্র। কারণ এখানে কি কি অংশগ্রহণ করছে দেখো, প্রোটন আর হচ্ছে কার্বন। আর সূর্যের ক্ষেত্রে কে অংশগ্রহণ করছিল, একদম প্রথম স্টেপে ভেবে দেখো, প্রোটন প্রোটন, সেই জন্য নাম হচ্ছে প্রোটন প্রোটন চক্র। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য যে হচ্ছে এখানে যে শক্তি উৎপন্ন হচ্ছে 26.7, এটা কিন্তু খুব কম মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা চক্রে মানে সূর্যের মধ্যে 4টা হাইড্রোজেন পরমাণু বা 4টা প্রোটন বা 4টা প্রোটিয়াম যুক্ত হয়ে এত বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। তার মানে ভাবো, সূর্যের মধ্যে তো হচ্ছে কোটি 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 এরকম হচ্ছে হাইড্রোজেন আছে, তার মানে সূর্যের মধ্যে কত শক্তি উৎপন্ন হচ্ছে। সেটা কিন্তু কেবলমাত্র একটা চক্র আমি দেখিয়েছি, সেই জন্য মনে হচ্ছে এত কম শক্তি, কিন্তু বাস্তবে সূর্যের মধ্যে প্রতি মুহূর্তে কিন্তু অনেক বেশি শক্তি উৎপন্ন হচ্ছে। তার মানে সূর্যের মধ্যে কিন্তু এই যে চক্র, এগুলো কয়েকশো হচ্ছে কোটি কোটি চক্র এরকম ভাবে সংঘটিত হচ্ছে। সেই জন্য সূর্যের মধ্যে নিউক্লিয় উৎপন্ন শক্তির পরিমাণ কিন্তু অনেক বেশি, বা নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণ কিন্তু অনেক বেশি। বোঝা গেছে? আর অন্যান্য নক্ষত্রেও কিন্তু হচ্ছে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি, কারণ হচ্ছে প্রত্যেক ধাপে কিন্তু শক্তি উৎপন্ন হবে, যেগুলো আমি দেখাইনি। তার ফলে একটা চক্রে কি হবে, হচ্ছে কয়েকশো হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হবে। আর এরকম চক্র কিন্তু যেভাবে বললাম, চক্রাকারে বিক্রিয়াগুলো চলতে থাকছে, তার ফলে সূর্য বা অন্যান্য নক্ষত্রের মধ্যে কিন্তু
এই যে চক্রগুলো এগুলো কিন্তু চলতেই থাকছে, মানে এরকম চক্রাকারে শক্তি উৎপন্ন হতেই থাকছে। একটা চক্রে মনে হচ্ছে খুব কম শক্তি, কিন্তু একসঙ্গে কিন্তু কোটি কোটি চক্র এরকম সম্পন্ন হচ্ছে, মানে ভাবো কত বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে। বোঝা গেছে ব্যাপারটা? তো সেই জন্য আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে নিউক্লিয় সংযোজনে কিন্তু উৎপন্ন শক্তির পরিমাণটা খুব কম, মাত্র মনে হচ্ছে 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট, কিন্তু এটা কিন্তু মাত্র 4টা হাইড্রোজেন পরমাণু সংযোজিত হয়ে এত পরিমাণ শক্তি। কিন্তু সূর্যের মধ্যে এরকম চক্র কোটি 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 সংঘটিত হচ্ছে, সেই জন্য উৎপন্ন শক্তির পরিমাণ কিন্তু অনেক বেশি হবে। মানে যেটা আমি বলতে চাচ্ছি যে নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণ কিন্তু অনেক অনেক বেশি হবে নিউক্লিয় বিয়োজনের থেকে। ওটা এবার দেখব। তার আগে এখানে আরেকটা হচ্ছে প্রশ্ন যেটা উঠে আসছে, যেটা তোমরা বুঝতেই পেরেছো, যে যদি বলা হয় যে হচ্ছে সূর্য বা নক্ষত্রের মূল জ্বালানি কি, এটা কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট। সূর্য বা যে কোনো নক্ষত্রের মূল জ্বালানি কি? সূর্য বা যে কোনো নক্ষত্রের মূল জ্বালানি কি? তাহলে কি বলবো? দেখো, সূর্যের যে স্টেপ ওয়ানের বিক্রিয়া, ওখানে কি ছিল? দুটো হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে প্রথম স্টেপে কি আছে দেখো, H11, মানে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। তো তার মানে কার জন্য হচ্ছে সূর্য বা নক্ষত্রে এত পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে? তার উত্তর হচ্ছে হাইড্রোজেনের জন্য। তাই নিউক্লিয় সংযোজনের হচ্ছে মূল জ্বালানি কি, বা সূর্য বা অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে মূল জ্বালানি কি হবে? হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন। ঠিক আছে, ব্যাকেটে লিখে দেবে H11, এখানে সাধারণ হাইড্রোজেন কথাটাও লিখতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে? তো এবার যেটা আমি হচ্ছে একটু আগে বলছিলাম যে নিউক্লিয় বিয়োজনও পড়লাম আমরা, নিউক্লিয় সংযোজনও পড়লাম। এবার কোনটাতে বেশি শক্তি উৎপন্ন হয়? তো নিউক্লিয় বিয়োজনে কত ছিল? 200 মেগা ইলেকট্রন ভোল্ট, তাই তো, একটা ধাপে। আর নিউক্লিয় সংযোজনে একটা চক্রে কত হচ্ছে? 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট। তো আপাত দৃষ্টিতে কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে যে নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণ খুবই কম হচ্ছে। কিন্তু আবার বলছি, এটা কিন্তু মাত্র একটা চক্রে আমি দেখিয়েছি, কিন্তু সূর্যের মধ্যে কিন্তু অসংখ্য চক্র উৎপন্ন হচ্ছে। তো যদি একই পরিমাণ ইউরেনিয়াম আর হচ্ছে হাইড্রোজেন না হয়, তাহলে দেখা যাবে যে হাইড্রোজেন থেকে উৎপন্ন শক্তির পরিমাণ কিন্তু অনেক বেশি। তো তার মানে যদি প্রশ্ন করা হয় যে নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিয়োজন এর মধ্যে কোনটাতে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তার উত্তর কি বলবো? তার উত্তর বলবো হচ্ছে নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক গুণ বেশি। কেন? তাহলে কি বলবো আমরা? যে দুই ক্ষেত্রে, মানে নিউক্লিয় বিয়োজন বা নিউক্লিয় সংযোজন, দুটো প্রক্রিয়ার ক্ষেত্রে উৎপন্ন শক্তির উৎস কি? নিউক্লিয়াসের ভর বিচ্যুতি। তাহলে আমরা কিভাবে বলবো এটা? যে নিউক্লিয় সংযোজনে হচ্ছে অনেক বেশি হচ্ছে ভর বিচ্যুতির পরিমাণ অনেক বেশি ঘটে, অর্থাৎ অনেক বেশি ভর শক্তি মুক্ত করে, সেই জন্য নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি। এবার হিসেবটা কিভাবে আমি বোঝাচ্ছি সেটা এবার ভালো করে দেখো, তাহলে হিসেবটাও তোমরা বুঝতে পারবে। এবার এই হিসেবটা দেখো, তাহলে তোমাদের উত্তরটা বুঝতে আরো সুবিধা হবে যে কোনটাতে বেশি শক্তি উৎপন্ন হয়। দেখো, ইউরেনিয়াম 235, এটা কি? এটা হচ্ছে নিউক্লিয় বিয়োজনের মূল জ্বালানি। এবার নিউক্লিয় বিয়োজনের বিক্রিয়া কি? এটা ছিল। বিক্রিয়ার পূর্বে মোট ভর কত ছিল? 236.1264 mu। এটা কোথা থেকে আসলো? এটা নিউক্লিয় বিয়োজনের ভিডিওতে, অর্থাৎ পার্ট 10 নম্বর ভিডিওতে আমি হচ্ছে ডিটেলসে দেখিয়েছিলাম। তো নিউক্লিয় বিয়োজনের ক্ষেত্রে হচ্ছে প্রতি চক্রে হচ্ছে কত পরিমাণ ভর হচ্ছে উৎপন্ন হচ্ছিল? প্রায় 236.1264 mu। এবার এই পরিমাণ ভরকে আমি কি লিখতে পারি? 236 mu। আর কত শক্তি উৎপন্ন হচ্ছিল? প্রতি চক্রে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়েছিল। তার মানে আমি যদি হিসেব করি যে নিউক্লিয় বিয়োজনের ক্ষেত্রে পার mu, মানে 1 mu ভর যদি শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে কি পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে? 0.85 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হচ্ছে। কি বললাম ব্যাপারটা? নিউক্লিয় বিয়োজনের ক্ষেত্রে 1 mu পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে কত শক্তি উৎপন্ন হচ্ছে? 0.85 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে দেখে নি, নিউক্লিয় সংযোজনের মূল জ্বালানি কি? হাইড্রোজেন। এবার হাইড্রোজেনের হচ্ছে ভর কত? হাইড্রোজেনের ভর হচ্ছে একটা প্রোটনের ভরের সমান 1.00727 mu। তো যেটাকে আমি ধরতে পারি অলমোস্ট 1 mu। তার মানে 4টা হাইড্রোজেন হচ্ছে যদি ধরি আমি, তার মানে 4টা প্রোটন, তার ভর কত হবে? 4 mu। এবার আমি এখানে সূর্যের যে বিক্রিয়াটা লিখেছিলাম, ওখানে কত শক্তি উৎপন্ন হয়েছিল? 4 mu থেকে উৎপন্ন হচ্ছে প্রায় 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি। তার মানে 1 mu থেকে কত শক্তি উৎপন্ন হচ্ছে? 26.7/4 6.67 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি। তো তার মানে এটাকে যদি আমি হচ্ছে হিসেব করি, যে তার মানে নিউক্লিয় বিয়োজনে
1 mu ভর শক্তিতে রূপান্তরিত হলে মাত্র 0.85 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হচ্ছে, আর নিউক্লিয় সংযোজনে 1 mu ভর শক্তিতে রূপান্তরিত হলে 6.67 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হচ্ছে। তার মানে আমি কি বলতে পারি যে এটা হচ্ছে গুণ করলে কত দেখা যাবে, যে এইটা এর কত গুণ, এইটা এর মোটামুটি হচ্ছে 7.3 গুণ, ঠিক আছে। তো তার মানে আমি সেখান থেকে বলতে পারি যে 1 গ্রাম হাইড্রোজেনের সংযোজনে মুক্ত শক্তির পরিমাণ 1 গ্রাম ইউরেনিয়াম 235 এর মুক্ত শক্তির প্রায় 7.3 গুণ। তার মানে তোমরা যদি প্রশ্ন করা হয় যে সমপরিমাণ ইউরেনিয়াম এবং সমপরিমাণ হাইড্রোজেন পরমাণুর যথাক্রমে নিউক্লিয় বিয়োজন এবং নিউক্লিয় সংযোজন ঘটানো হয়, তাহলে কোন ক্ষেত্রে বেশি শক্তির উৎপন্ন হবে, তবে তুমি বলবে নিউক্লিয় সংযোজনে বেশি শক্তি মুক্ত হবে বা উৎপন্ন হবে, এবং কত গুণ, প্রায় 7.3 গুণ। মানে নিউক্লিয় সংযোজনে নিউক্লিয় বিয়োজনের তুলনায় প্রায় 7.3 গুণ বেশি শক্তি উৎপন্ন হয় যদি সমপরিমাণ না হয়। তার মানে বোঝা যাচ্ছে যে নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক অনেক বেশি। আচ্ছা, এবার এখানে একটা তথ্য দেখো, 1 গ্রাম ইউরেনিয়াম 235 এর বিয়োজনে উৎপন্ন শক্তি কত, এটাকে জুলে কনভার্ট করলে মোটামুটি এটা হবে 7.6 × 10 জুল, আর 1 গ্রাম হাইড্রোজেনের সংযোজনে উৎপন্ন শক্তি কত, 6.3 × 1011 জুল, ঠিক আছে। কারণ এখান থেকেও বুঝতে পারছো, আমি তোমাদের বিভিন্ন ভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম গাণিতিক ভাবে, যে সমপরিমাণ যদি ইউরেনিয়াম এবং সমপরিমাণ হাইড্রোজেন না হয় এবং ইউরেনিয়াম দিয়ে নিউক্লিয় বিয়োজন ঘটানো হয় এবং হাইড্রোজেন দিয়ে নিউক্লিয় সংযোজন ঘটানো হয়, তাহলে দেখা যাবে যে নিউক্লিয় বিয়োজনের তুলনায় নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণ কত, প্রায় 7.33 গুণ। তারপর এখান থেকে তোমার নিশ্চয়ই ধারণাটা ক্লিয়ার হয়েছে যে নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক অনেক গুণ বেশি। ক্লিয়ার? এবার আমরা নিউক্লিয় বিয়োজন এবং নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করব। এবার নিউক্লিয় বিয়োজন এবং নিউক্লিয় সংযোজনের পার্থক্যগুলো দেখে নিই। তো তোমরা প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, লাস্টের 10 নম্বরটা আসছে না, 10 নম্বরটা আমি মুখে আবার বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এবার আমি আলোচনা করছি। দেখো, তোমাদের কিন্তু পরীক্ষাতে দিলে 3টে পার্থক্যই দেবে। তো প্রথম দিকের যে 4-5টা পার্থক্য আছে, বা প্রথম 4টের মধ্যে যে কোনো 3টা পরীক্ষাতে লিখবে, কিন্তু শর্ট প্রশ্নের জন্য বা তথ্যের জন্য আমি 10টা পার্থক্য লিখে দিয়েছি। বুঝে গেছে ব্যাপারটা? দেখো, যেটা আমরা সবাই জানি যে নিউক্লিয় বিয়োজন কি হয়, ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয় সংযোজনে কি হয়, উল্টো, একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা ভারী নিউক্লিয়াসে পরিণত হয়। 2 নম্বর, নিউক্লিয় বিয়োজন প্রক্রিয়ার জন্য কোনো বিশেষ উষ্ণতা বা উচ্চ উষ্ণতার দরকার নেই, সাধারণ উষ্ণতাতেই ঘটে, কিন্তু নিউক্লিয় সংযোজনের জন্য কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন উষ্ণতা প্রয়োজন হয়ে গেল। 3 নম্বর, যেটা আমি এক্ষুনি দেখালাম, যে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ নিউক্লিয় বিয়োজনে উৎপন্ন শক্তির পরিমাণ কম, কিন্তু নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তি বা নির্গত শক্তির পরিমাণ অনেক বেশি। 4 নম্বর, নিউক্লিয় বিয়োজনকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয়, পরমাণু বোমা তৈরি করা হয়, আর নিউক্লিয় সংযোজনকে কাজে লাগিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। 5 নম্বর, নিউক্লিয় বিয়োজনে তেজস্ক্রিয় দূষণ ঘটে। হ্যাঁ, এই পয়েন্টটা দিয়ে কিছু প্রশ্ন আমি আলোচনা করবো, এটাকে স্টার দিয়ে রাখছি, কেন ঘটে সেটাও বলছি। আর 5 নম্বর, নিউক্লিয় সংযোজনে তেজস্ক্রিয় দূষণ ঘটে না। কেন ঘটে না? কারণ এখানে কি দিয়ে নিউক্লিয় সংযোজন ঘটানো হচ্ছে, হাইড্রোজেন দিয়ে। তো হাইড্রোজেন কোনো তেজস্ক্রিয় মৌল নয়, ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর, নিউক্লিয় বিয়োজন বিক্রিয়াকে নিউক্লিয় চুল্লিতে নিয়ন্ত্রণ করা সম্ভব, যেটা আমরা দেখেছিলাম নিউক্লিয় বিয়োজনের ভিডিওতে। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণের উপায় এখনো আবিষ্কার হয়নি। 7 নম্বর, হ্যাঁ, নিউক্লিয় বিয়োজনের ক্ষেত্রে কি হয়, আমাকে যে টার্গেট নিউক্লিয়াস মানে 92-235 ইউরেনিয়াম, এটা বিয়োজিত হয়ে 3টা নিউট্রনের সৃষ্টি হয় সাধারণভাবে, কিন্তু নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে নিউট্রনের সৃষ্টি হতে পারে কোনো কোনো বিক্রিয়াতে, আবার বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত হয় না, ওই জন্য লিখেছি হতেও পারে নাও হতে পারে। 8 নম্বর, নিউক্লিয় বিয়োজনের ক্ষেত্রে শৃঙ্খল বিক্রিয়া ঘটে, সেটা আমরা দেখেছি, কিন্তু নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে কোনো শৃঙ্খল বিক্রিয়া ঘটে না, এক্ষেত্রে সংযোজন বিক্রিয়া ঘটে। 9 নম্বর, নিউক্লিয় বিয়োজন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদান কোনটা, ইউরেনিয়াম 235, সেটা দামি এবং প্রকৃতিতে কিন্তু সহজে পাওয়া যায় না, সহজলভ্য নয়, কিন্তু নিউক্লিয় সংযোজনের জন্য কি দরকার, হাইড্রোজেন, যেটা প্রকৃতিতে যেটা সস্তা আর প্রকৃতিতে সহজলভ্য, ঠিক আছে। আচ্ছা, 10 নম্বর, এটাকে এবার যে আমি স্ক্রিনটা একটু উপরে করছি, 10 নম্বরটা তোমরা এবার লিখে নিতে পারো বা আরেকটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো 10 নম্বরটার জন্য। 10 নম্বর কি লিখেছি দেখো, এই বিক্রিয়া সংঘটনের জন্য প্রক্ষেপকের প্রয়োজন
প্রয়োজন, যেমন আমরা দেখছিলাম যে ইউরেনিয়াম 9235 নিউটন দিয়ে আঘাত করতে হয়, অর্থাৎ প্রক্ষেপকের প্রয়োজন, কিন্তু নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া সংগঠনের জন্য কোনো প্রক্ষেপকের প্রয়োজন নেই। ঠিক আছে, তো এখানে সমস্ত হচ্ছে পার্থক্যগুলো সাধারণভাবে আমি লিখে দিয়েছি। পরীক্ষাতে আসলে আবার বললাম যে 1 2 3 4 পরীক্ষাতে আসলে তিনটাই আসবে সাধারণভাবে, 3 নম্বরের জন্য ম্যাক্সিমাম তিনটাই আসতে পারে। 1 2 3 4 এই চারটের মধ্যে যে কোনো তিনটা লিখবে। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে করবে পরীক্ষাতে আসলে, এই নিউক্লিয় বিয়োজনের হচ্ছে মূল ব্যাপারটা 1 নম্বরটাতে তুমি হচ্ছে বিক্রিয়াটা লিখে দিবে, ইউরেনিয়ামের যে বিক্রিয়া আছে ওটা লিখে দিবে। আর নিউক্লিয় সংযোজনের এই যে প্রথম পয়েন্টটাতে হচ্ছে নিউক্লিয় সংযোজনের যে মূল বিক্রিয়া, এটা সূর্যের সংঘটিত বিক্রিয়া, সেটা লিখে দিবে অবশ্যই। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার চলে আসছি যে 5 নম্বর পয়েন্টটা বললাম, এখান থেকে কিছু প্রশ্ন আরো হচ্ছে আলোচনা করছি, দেখে নাও 5 নম্বর পয়েন্টটা, যে হচ্ছে নিউক্লিয় বিয়োজনে তেজস্ক্রিয় দূষণ ঘটে। তো প্রশ্ন হচ্ছে কেন তেজস্ক্রিয় দূষণ ঘটে? তার কারণ হচ্ছে নিউক্লিয় বিয়োজনে মূল জ্বালানি কোনটা? ইউরেনিয়াম, যেটা একটা তেজস্ক্রিয় পদার্থ। তো যখন নিউক্লিয় বিয়োজন ঘটে যাবে তখনও কিন্তু হচ্ছে ওটা কিন্তু নির্দিষ্ট হারে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে করতে থাকবে। ঠিক আছে, সেই জন্য নিউক্লিয় বিয়োজনে তেজস্ক্রিয় দূষণ ঘটে, কারণ এখানে আমরা হচ্ছে কাকে নিয়ে ডিল করছি? ইউরেনিয়াম 235 নিয়ে ডিল করছি, যেটা কিন্তু একটা তেজস্ক্রিয় পদার্থ। বোঝা গেছে? কিন্তু নিউক্লিয় সংযোজনে তেজস্ক্রিয় দূষণ ঘটে না। এবার এখান থেকে একটা প্রশ্ন সম্ভাব্য হতে পারে, যে হচ্ছে যে নিউক্লিয় বিয়োজন দুটোই আমরা পড়েছি, ও নিউক্লিয় সংযোজন এর মধ্যে কোনটি পরিবেশ বান্ধব? তার উত্তর কি বলবো? দেখো, পরিবেশ বান্ধব বলতে যেটা পরিবেশের কম ক্ষতি করে। তো নিউক্লিয় বিয়োজনে কিন্তু তেজস্ক্রিয় দূষণ ঘটে, তার কারণ এক্ষেত্রে হচ্ছে আমরা তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়ামকে আঘাত করে, নিউট্রন দিয়ে আঘাত করে সেখান থেকে শক্তি উৎপন্ন করছি, কিন্তু নিউক্লিয় সংযোজনে কিন্তু হাইড্রোজেন ব্যবহার করছি, সেই জন্য কোনো রকম তেজস্ক্রিয় দূষণ ঘটে না। তো কোনটা পরিবেশ বান্ধব? এর উত্তর কি হবে? নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা হচ্ছে তেজস্ক্রিয় পরিবেশ বান্ধব, নিউক্লিয় সংযোজন। আচ্ছা, এবার এই যে তেজস্ক্রিয় দূষণ পড়লাম, তো যদি কোথাও হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ ঘটে, বা যদি কোথাও যদি পরিবেশে তেজস্ক্রিয় দূষণ ঘটে, তার ক্ষতিকারক প্রভাব কি হতে পারে? তার ক্ষতিকারক প্রভাব সাধারণভাবে দুই রকম হতে পারে। একটা হচ্ছে প্যাথোলজিক্যাল, একটা হতে পারে একটা হতে পারে জেনেটিক। মানে তেজস্ক্রিয় দূষণের ফলে মানুষের দুই রকম ক্ষতি হতে পারে, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল, একটা হচ্ছে জেনেটিক। প্যাথোলজিক্যাল মানে কি? যেখানে শারীরিক ক্ষতি ঘটবে, মানে জীবন্ত কোষগুলো ধ্বংস হয়ে যাবে এবং এর ফলে লিউকেমিয়া বা হচ্ছে ক্যান্সার জাতীয় রোগের সৃষ্টি হবে। ঠিক আছে, কিন্তু যদি জেনেটিক যদি হচ্ছে দূষণ ঘটে, যদি জেনেটিক ক্ষতি হয়, জেনেটিক ক্ষতি বলতে জিনের হচ্ছে গঠন ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ডিএনএ বা আরএনএ এর গঠন ক্ষতিগ্রস্ত হবে। তার ফলে কি হবে? যার হচ্ছে তেজস্ক্রিয় দূষণের ফলে যদি কোনো রোগ দেখা যায়, ওর পরের জেনারেশন, তারপরের জেনারেশন, কয়েক প্রজন্ম ধরে কিন্তু সেই রোগটা কন্টিনিউ চলতে থাকবে। যেমন জাপানের ক্ষেত্রে দেখা যায় যে 1945-46 সালে হচ্ছে সেখানে অ্যাটম বোমা ফেলা হয়েছিল, ফলে সেখানে তখন যে তেজস্ক্রিয় দূষণ হয়েছিল, সেখান থেকে যাদের হচ্ছে জেনেটিক দূষণ, যাদের হচ্ছে জেনেটিক ক্ষতি হয়েছিল, তাদের এখন যে নতুন প্রজন্মগুলো, তাদের মধ্যেও কিন্তু একই রকম রোগগুলো থেকে গেছে। ঠিক আছে, যেরকম হচ্ছে দুই রকম ক্ষতি করতে পারে। তো তেজস্ক্রিয় দূষণটা তোমরা কিন্তু একটু পড়ে নিবে। আচ্ছা, এবার এখান থেকে হচ্ছে আরেকটা প্রশ্ন একই রকম, কোনটা বেশি পরিবেশ বান্ধব? তার উত্তর হচ্ছে নিউক্লিয় সংযোজন, কারণ এক্ষেত্রে কোনো তেজস্ক্রিয় দূষণ ঘটে না। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন দেয়, যে হচ্ছে নিউক্লিয় বিয়োজন ও নিউক্লিয় সংযোজন এর মধ্যে কোনটি বেশি ধ্বংসাত্মক, বা কার ধ্বংসাত্মক প্রভাব বেশি? নিউক্লিয় বিয়োজন ও নিউক্লিয় সংযোজন এর মধ্যে কার ধ্বংসাত্মক প্রভাব বেশি? মানে হচ্ছে কোন বিক্রিয়াটা পরিবেশকে বা মানুষকে বা জগৎকে বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত করতে পারে। তো যেহেতু নিউক্লিয় বিয়োজন দিয়ে তৈরি হয় হচ্ছে পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা, আর নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া তৈরি হয় হচ্ছে কি বোমা? হাইড্রোজেন বোমা। কোনটা বেশি শক্তিশালী? হাইড্রোজেন বোমার কিন্তু ধ্বংসাত্মক প্রভাব অনেক বেশি, তার কারণ নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণ বেশি। তো সেই জন্য কার ধ্বংসাত্মক প্রভাব বেশি? এর উত্তর কি হবে? উত্তর হবে
নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, খুব কনফিউশন হয় দুটোতে। সব থেকে বেশি ধ্বংস করতে পারবে নিউক্লিয় সংযোজন, কারণ এখানে হাইড্রোজেন বোমা তৈরি হচ্ছে। হাইড্রোজেন বোমার ধ্বংসাত্মক প্রভাব অনেক বেশি, কারণ নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি। কিন্তু কোনটা বেশি পরিবেশ বান্ধব, তার উত্তর কিন্তু হবে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, বোঝা গেছে? তবে নিউক্লিয় সংযোজন সম্পর্কিত সমস্ত ধরনের প্রশ্নগুলো এবং তার উত্তর আলোচনা করেছি, কিছু কিছু উত্তর আমি লিখেও দিয়েছি। তো যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা জানাবে, আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সেই উত্তরগুলো খুব নিজের মতো করে লিখে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর যতগুলো প্রশ্ন বলেছি আশা করি সেগুলো নোট করে নিয়েছো। তো আজকে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ হলো। এই চ্যাপ্টারে হচ্ছে টোটাল 11টা ভিডিও। তো কেউ যদি 11টা ভিডিও খুব ভালো করে দেখে নেয়, সে প্রশ্নগুলো হচ্ছে চর্চা করে, বা প্রশ্নগুলো যদি হচ্ছে মনের মধ্যে গেঁথে নেয় এবং পুরো হচ্ছে কনসেপ্টটা যদি তার হচ্ছে সেট করে নেয় মনের মধ্যে, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্নই তার আটকাবে না। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস কিন্তু আমি পড়াইনি, সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার। তো তেজস্ক্রিয়তার ব্যবহার থেকেও কিন্তু তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে শর্ট প্রশ্ন দেয় যে কোন আইসোটোপটা কোন চিকিৎসার কাজে ব্যবহার করা হয়, বা কোন আইসোটোপের কি ব্যবহার। তো এগুলো তোমরা আশা করি আমি যে 3টা টেক্সট বই তোমাদের পড়তে বলেছি, সেই 3টা টেক্সট বই পড়লেই সমস্ত রকম তথ্য পেয়ে যাবে। সেজন্য এটা আমি আর হচ্ছে পড়াইনি, কারণ এখানে বোঝানোর কিছুই নেই, এটা হচ্ছে তথ্য নির্ভর। ঠিক আছে, তো এই 11টা ভিডিওর মাধ্যমে এই হচ্ছে চ্যাপ্টার 7 পরমাণু নিউক্লিয়াস অধ্যায়টা শেষ হলো। তো তোমরা ভালো করে হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো দেখে নিয়ে তারপরে অনুশীলনীগুলো প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, এবং এরপরে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো।